থার্সডে স্টোরি টাইমে আপনাকে স্বাগত। এবারের গল্প ডিটেকটিভ জনার হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা বিষের ছোবল, প্রথম অধ্যায়, প্রথম পর্ব। এই গল্প প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে মার্জনা করবেন। সকাল থেকেই ঝিরে ঝিরে বৃষ্টি হচ্ছে। সাবধানে খানাখন্দ বাঁচিয়ে গাড়ি চালাচ্ছিল কিটি। মেঠো রাস্তার দুপাশে ধানের ক্ষেত, বর্ষা জলে টইটম্বুর। সদ্য রোয়া ধানের চারাগুলো শুধু কিছুটা জেগে আছে জলের উপর। কখন আবার রাস্তার পাশে ছোট বড় জলা। কাঁচ নামালেই বাইরে থেকে ভেসে আসছে ব্যাঙের কলতান। টিনা বলল, উইন্ডস্ক্রিনে চোখ রেখে হেঁটে বলল, ওই দেখ, একদল বাচ্চা ছেলের সামনেই যাচ্ছে, ওদের জিজ্ঞেস করবো? কিটিরা যে পথে যাচ্ছে সে পথ ধরেই এগোচ্ছে ছেলেগুলো। কিটিদের গাড়ি পৌঁছে গেল তাদের কাছে। এবার তারা খেয়াল করলো ছেলেগুলোর দঙ্গলের ভেতর একটা লোকও আছে। তাকে ঘিরে হল্লা করতে করতে যাচ্ছে ছেলেগুলো। গাড়ির কাঁচটা নামাতে কিটিদের কানে এলো তাদের অদ্ভুত চিৎকার। সেই চিৎকার ছাতা মাথায় দেওয়া লোকটা আবার পিছন ফিরে তার হাতের লাঠি উঁচিয়ে ছেলেদের উদ্দেশ্যে বলল, যা ভাগ ভাগ, যত সব শুয়োরের পাল। ছেলেগুলো তার গালাগাল শুনে মজা পেয়ে দ্বিগুণ চলে যেতে লাগলো। কিটিরা বুঝতে পারলো ছেলেগুলো লোকটার পিছনে লেগেছে। কিটি গাড়ি থামিয়ে হর্ন বাজাতে ছেলেগুলো গাড়িটাকে দেখে থেতলে থমকে গেল। তারপর রাস্তার পাশে জল পাতা ভরা খেতে নেমে ছুটতে শুরু করলো এদিক ওদিক। কিটির সবুজ জিপসি গাড়িটাকে সম্ভবত তারা পুলিশের জিপ ভেবেছে। গাড়ির সামনে রাস্তার ঠিক মাঝখানে শুধু দাঁড়িয়ে রইল সেই লোকটা, মাঝ বয়সী একজন। পরনে একটা খাকি শার্ট আর হাঁটুর ওপর তোলা দিতে পায়ে কাঁধা মাখা ফ্লেক্স। লোকটার এক হাতে চটের ব্যাগ আর অন্য হাতে, যেটা শুধু লাঠি বলে মনে হচ্ছিল, তার মাথায় ছোট একটা চাল লাগানো। সম্ভবত লোকটা জল কাদার মাঠে মাছ ধরতে বেরিয়েছে। ঘাটটা একটু বেঁকিয়ে খুব কায়দা করে ছাতাটা নিজের মাথায় ধরে রেখেছে। বিস্মিত চোখে সেও তাকিয়ে আছে কিটিদের গাড়িটার দিকে। টিনা গলা বাড়িয়ে লোকটার উদ্দেশ্যে বলল, ও দাদা, একটু শুনবেন? লোকটা ডাক শুনে এক হাতে ব্যাগ আর জাল নিয়ে অন্য হাতে ছাতাটা একটু তুলে ধরে গাড়ির সামনে এসে দাঁড়ালো। টিনা তাকে জিজ্ঞেস করলো, দাদা, এখানে ফিশ ফার্মটা কোথায় বলতে পারেন? লোকটা তাদের কথার জবাব না দিয়ে তাকিয়ে রইল গাড়ির ভিতরে বসা সব প্যান্ট পরা দিদিমণিদের দিকে। লোকটা বুঝতে পারেনি ভেবে টিনা তাকে বলল, স্নেক ফার্ম মানে এই যে এখানে যে বাড়িতে সাপ পোষা হয়। লোকটা ঠোঁটের কোণে এবার তার হাসি ফুটে উঠল। সে প্রথমে বলল, স্নেক ফার্ম তো? ওটুকু ইংরেজি শব্দের অর্থ আমি জানি। ওই যে দূরে রাস্তার বাঁকে গাছগুলো দেখতে পাচ্ছেন, ওর আড়ালেই বাড়িটা। কাছাকাছি প্রায় পৌঁছে গেছেন আপনারা, গেলেই দেখতে পাবে। থ্যাংক ইউ দাদা। কিটি গিয়ার চেঞ্জ করে গাড়িটা এরপর এগোতে যাচ্ছিল, কিন্তু ঠিক সেই সময় লোকটা একটু ইতস্তত করে বলে উঠল, আপনাদের অসুবিধা না থাকলে আমাকে ওই পর্যন্ত নেবেন, আমি ওখানেই যাব। হ্যাঁ, উঠে পড়ুন। ছাতা বন্ধ করলো লোকটা। গাড়িতে ওঠার সময় লোকটার হাতের ব্যাগটা যেন বার কয়েক কেঁপে উঠল। লোকটা গাড়ির পিছন সিটে বসার পর অ্যাক্সিলেটারে চাপ দিয়ে কিটি তার উদ্দেশ্যে বলল, আপনি মাছ ধরতে বেরিয়েছিলেন? আপনার হাতের ব্যাগটা কাঁপছে দেখছি। কি মাছ ধরলেন? শোল? আপনার তো বেশ নজর। তবে মাছ নয়, ব্যাঙ ধরতে বেরিয়েছিলাম আমি। ব্যাঙ ধরতে? বিস্মিত হয়ে বলে উঠল টিনা। কিটিরা এবার বুঝতে পারল কেন ছেলেগুলো তাকে ব্যাঙবাবু বলে খাপাচ্ছিল। ব্যাঙ ধরে কি করেন? স্কুল কলেজের ল্যাবরেটরিতে সাপ্লাই দেন নিশ্চয়ই। হ্যাঁ, তা দিই বটে, তবে আসলে আমি সাপের বাসার জন্য ব্যাঙ ধরি। সাপের বাসা? হ্যাঁ, সাপের বাসা।
আপনারা যে বাড়িতে যাচ্ছেন সে বাড়িটাকে এখানকার লোকেরা সাপের বাসা বলেই ডাকে। ফার্মে প্রায় 100-3 সাপ আছে। তাদের জন্য খাবার সংগ্রহ করতে হয় আমাকে। বর্ষাকালে ব্যাঙ ধরে রাখি, সারা বছর খাবারের ব্যবস্থা হয় সাপগুলোর। এরপর লোকটা নিজে থেকেই তার পরিচয় দিয়ে বলল, আমার নাম নীলকণ্ঠ পালি, ওই ফার্ম হাউসের ওখানেই থাকি। তা আপনারা নিশ্চয়ই কলকাতা থেকে আসছেন সাপ দেখতে? হ্যাঁ। এটুকু বলতে বলতে সে জায়গাটার কাছে চলে এলো। রাস্তার পাশে গাছের আড়াল যে উঁকি দিল অনেক বড় একটা পুরনো দোতলা বাড়ি। উঁচু প্রাচীর দিয়ে ঘেরা বিরাট বড় কম্পাউন্ডের মধ্যে দাঁড়িয়ে আছে প্রায় খণ্ডহর একলা বাড়িটা। কম্পাউন্ডের বাইরে মেন গেটের ঠিক সামনে এসে দাঁড়ালো কিটিদের গাড়ি। নীলকণ্ঠ পালিত ওরফে ব্যাংবাবু গাড়ি থেকে লাফিয়ে নেমে কিটিদের উদ্দেশ্যে বললেন, আমি এখন ভেতরে ঢুকবো না, আপনারা ভেতরে যান, সঞ্জীবন ভেতরেই আছে, আমি চললাম। এই বলে ছাতা খুলে প্রাচীরের গা ঘেঁষে অন্যদিকে হাঁটতে লাগলেন তিনি। গেটের বাইরে দেওয়ালের গায়ে একটা সাইনবোর্ড আটকানো আছে, তাতে ইংরেজিতে লেখা সঞ্জীবনী স্নেক ফার্ম। সেদিকে তাকিয়ে কিটি একবার বিড়বিড় করে বলল, সাপের বাসা। স্নেক ফার্ম শব্দটার চেয়ে সাপের বাসা শব্দটাই বেশি মনে ধরেছে তার। কিটি হর্ন বাজাতে গেটকিপার দরজা খুলে দিল। বাড়ির বাঁ দিকের অংশটা ভেঙে পড়েছে, তবে ডান দিকের অংশটাতে সম্ভবত মানুষজন থাকে। সাদা রঙের প্রলেপ সে অংশে, যদিও সে রঙও সম্ভবত অনেকদিন আগেই করা হয়েছে। কম্পাউন্ডারের ভেতরটা বেশ অপরিচ্ছন্ন, বর্ষার জলে ঝোপ জঙ্গল গজিয়েছে। গেটকিপারকে মনে হয় কিটিদের আসার কথা আগেই বলা ছিল। গেট খুলে সেলাম চোখে লোকটা কিটিদের আঙুল তুলে বাড়িটার সাদা অংশ দেখিয়ে দিল। সুরকি বিছানো একটা পথ এগিয়েছে সেদিকে। কিটিরা গাড়িটাকে এগিয়ে নিয়ে বাড়িটার সেই অংশের সামনে যেতেই দেখতে পেল সঞ্জীবন সান্যালকে। তার পরনে ধূসর রঙের সাফারি, চোখে সোনালি প্রেমের বাইকবকুল। সামনাসামনি তাকে কোনোদিন না দেখলেও ল্যাপটপে তার ফেসবুক প্রোফাইলের ছবিগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে কিটি, তাই তাকে চিনতে অসুবিধা হলো না। জিপসি থেকে নামার আগে ঘড়ি দেখলো টিনা, বেলা 11টা বাজে। কলকাতা থেকে এখানে আসতে ঘন্টাখানেক সময় লাগলো। জিপসি থেকে নামলো তারা। সঞ্জীবন একবার ভালো করে দেখলেন কিটিদের। এবার অস্পষ্ট হাসি ফুটে উঠল মাঝবয়সী সঞ্জীবনের ঠোঁটের কোণে। তিনি তাদের উদ্দেশ্যে প্রশ্ন করলেন, আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, অসুবিধে হয়নি। বর্ষায় রাস্তাটা একটু খারাপ, এই যা। আসুন, ভেতরে আসুন, আপনাদের ব্যাগেজ আমার লোক নামিয়ে দেবে। বাড়ির ভেতর ঢোকার সময় কিটি বলল, আপনাদের বাড়িটা তো অনেক পুরনো মনে হচ্ছে। জমিদার বাড়িটারই ছিল নাকি? একটা প্রায় 7 লম্বা অলিন্দ ধরে বাড়ির ভেতর ঢুকতে ঢুকতে সঞ্জীবন বললেন, না, জমিদার বাড়ি না, এক নীলকর সাহেবের বাড়ি ছিল। এক সময় এই অঞ্চলে নীল চাষ করা হতো। আশেপাশের গ্রামে এখনো নীল ভেজা বা চৌবাচ্চা দেখা যায়, তাই তো এই জায়গাটার নাম নীলগঞ্জ। আমি এক ব্যবসায়ীর কাছ থেকে এই জায়গাটা কিনেছিলাম। টিনা চাপা স্বরে কিটিকে বলল, একদম ভুতুরে বাড়ির মতো। সে কথাটা আস্তে আস্তে বলল, তা কানে গেল সঞ্জীবনের। সে বললেন, ভুতুরেই বলা যায়। বাড়ির এদিকের অংশ আর দোতলার কিছু অংশ মেরামত করে আমরা আছি। তবে আমার কাজের জন্য এই জায়গাটা আদর্শ। লোকালয়ের মধ্যে তো কেউ আর সাপ নিয়ে বসবাস করতে দিত না। সাপ সম্বন্ধে মানুষের স্বাভাবিক ভীতি আছে, অথচ সাপ এমনিতেই নিরীহ প্রাণী, তারাই বড় মানুষকে ভয় পায়। কথা বলতে বলতে সঞ্জীবন কিটিদের নিয়ে প্রবেশ করলেন বেশ বড় একটা ঘরের মধ্যে। এই ঘরটাতে বাইরে থেকে জানলা দিয়ে বেশ আলো আসছে, আর বাড়ির পিছন দিকটাও দেখা যাচ্ছে। পিছনে কোনো প্রাচীর নেই, বেশ কয়েক বিঘা জমি, আর তার শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে বড় সড়ো গাছ। একটা ছোট বাড়িও যেন দেখা যাচ্ছে সেদিকে। এই ঘরটা সম্ভবত সঞ্জীবন সান্যালের কাজের ঘর। কাঁচ বসানো একটা টেবিলকে ঘিরে রাখা আছে বেশ কিছু চেয়ার।
টেবিলের এক পাশে ফাইলের স্তূপ, এক পাশে দেওয়ালের গায়ে সার বাঁধা কিছু ফটোগ্রাফ, তাতে সাপের সঙ্গে সঞ্জীবন বাবুর ছবি। গোটা চারেক কাগজপত্র ঠাসা আলমারিও রয়েছে ঘরে। এক কোণে একটা কাঠের র্যাকে শোয়ানো আছে নানা আকারের বেশ কয়েকটা স্টিল বা অ্যালুমিনিয়াম স্টিক, তার মাথার দিকটা হুকের মতো বাঁকানো। কিটি ছবিতে দেখেছে ওই স্টিকগুলো, ওগুলো দিয়ে সাপ ধরা হয়। কিন্তু ঘরের চারপাশে চোখ ঘোরাতে ঘোরাতে যে জায়গাতে তাদের চোখ আটকে গেল, সেখানে মাটিতে রাখা আছে বিরাট একটা খাঁচা, মাটি থেকে অন্তত ফুট 5 লম্বা, আর সেই অনুপাতে চওড়া খাঁচাটার মধ্যে একটা মোটা গাছে জড়িয়ে আছে বিরাট বড় একটা সাপ। সেটার দিকে কিটিদের চোখ পড়তে নিজের চেয়ারে বসতে বসতে সঞ্জীবন হেসে বললেন, ওর নাম দিয়েছি বাসুকি, পাইথনের বাচ্চা। তোরসার পাড় থেকে ধরে এনেছিলাম ওকে। ওর তো বিষ নেই, তাই আমার ব্যবসার কাজেও লাগে না, তাই শখ করেই পুষেছি আমি। টেবিলের অন্য পাশে সঞ্জীবনের মুখোমুখি বসল কিটিরা। কয়েক মুহূর্ত তাদের দিকে তাকিয়ে থাকার পর সঞ্জীবন বললেন, আপনাদের ইনভেস্টিগেশন এজেন্সির খবর আমি খবরের কাগজে দেখেছি, আরো কয়েকটা গোয়েন্দা সংস্থার বিজ্ঞাপনও দেখেছি, কিন্তু শেষ পর্যন্ত আপনাদেরই ডাকলাম। আপনাদের চুজ করার পিছনে একটা বিশেষ কারণ আছে। আমি জানি বাস্তবে প্রাইভেট ডিটেকটিভদের কাজের পরিসর খুবই সীমিত। গল্পের বাইরে শার্লক হোমস, পোয়ারো, ব্যোমকেশ কিংবা ফেলুদা যেমন ভাবে অপরাধীদের পাকড়ান বা ক্ষেত্র বিশেষে তাদের বিচার করেন, বাস্তবে প্রাইভেট ডিটেকটিভদের আইন সেই ক্ষমতা দেয়নি। এমনকি আপনাদের বক্তব্য অনেক ক্ষেত্রে আদালত গ্রাহ্য নয়। আপনারা শুধু ক্লায়েন্টদের পছন্দ মতন ইনভেস্টিগেশন করতে পারেন আর ক্লায়েন্টের প্রশ্নের উত্তর তাকে জানাতে পারেন। আমি আপনাদের চুজ করেছি আপনারা মহিলা বলে। মহিলা বলে মানে? না না, অন্য কিছু ভাববেন না ম্যাডাম। আমি মহিলাদের রেসপেক্ট করি, তাদের কর্মক্ষমতার আস্থা রাখি। মহিলারা এখন দেশ চালাচ্ছেন, মহাকাশে যাচ্ছেন, অনেক কাজ পুরুষদের থেকেও সফলভাবে করছেন, কিন্তু মহিলা ডিটেকটিভ এখনো তেমন ভাবে দেখা যায় না। তাই আপনারা এই বাড়িতে থাকলে বা যাওয়া আসা করলেও আর যাই ভাবুক, অন্তত গোয়েন্দা বলে কেউ সন্দেহ করবে না। তাই বুঝলাম। এবার সরাসরি কাজের কথায় আসা যাক। আপনি টেলিফোনে বলেছিলেন আপনি বিপদের আশঙ্কা করছেন। কি বিপদ? কিসের বিপদ? সবকিছু খুলে বলুন, কোনো কথা বাদ দেবেন না অপ্রয়োজনীয় বলে। আমি সবকিছু পরিষ্কারভাবে জানতে চাই। আমার ধারণা আমাকে খুনের চেষ্টা করা হচ্ছে। ওই বাসুকেই আমাকে শেষ পর্যন্ত বাঁচিয়েছিল। ব্যাপারটা খুলে বলি। 3 দিন আগে আমি কলকাতায় গিয়েছিলাম ব্যবসার কাজে। দুপুরে বেরিয়েছিলাম, ফিরলাম রাত 8টা নাগাদ। ফিরে এ ঘরেই ঢুকলাম কাগজপত্র রাখার জন্য। সঙ্গে স্ট্যাম্প প্যাডও আছে, সেগুলি আমি এই টেবিলের ড্রয়ারেই রাখি। যদিও সেদিনের আগে এই ড্রয়ারে তালা দেওয়া থাকতো না। যাই হোক, অফিসের ব্যাগটা এই টেবিলে রেখে কাগজ, স্ট্যাম্প প্যাড এইসব বার করার আগে বাসুকির দিকে তাকিয়ে হঠাৎ মনে হলো ওকে বেশ কদিন খাঁচার বাইরে বার করা হয়নি। ওর অত বড় শরীর তো খাঁচার মধ্যে মেলতে পারে না। ওর সুস্থতার জন্যই মাঝে মধ্যে ওকে খাঁচার বাইরে আনে, যাতে শরীরটা সরাতে পারে, ঘোরাঘুরি করতে পারে ঘরের ভিতরে। সাধারণত ওকে বাইরে এনে এই টেবিলেই রাখি, তারপর নিজের বুক বেয়ে মেঝেতে নেমে যায়। সেদিন ওকে খাঁচা থেকে বার করে টেবিলে এনে রাখলাম। ও এমনিতেই খুব শান্ত প্রাণী, খুব ধীরে চলাফেরা করে। কিন্তু সেদিন ওকে টেবিলে রাখার সঙ্গে সঙ্গেই ও কেমন অদ্ভুত ভাবে ছটফট করতে লাগে। রেগে গেল ও কেমন করে, কিন্তু হঠাৎ ও রেগেই বা গেল কেন? কয়েক মুহূর্তের মধ্যে আমার থার্ড সেন্স কাজ করলো। সাপ নিয়ে কাজ করি তো, তাই আমাদের এই সেন্সটা একটু বেশি সজাগ থাকে। আমার খেয়াল হলো বিজাতীয় কোনো সাপ দেখলেই বাসুকি এমন রেগে যায়। আমার সঙ্গে সঙ্গে মনে হলো এই ঘরে কোনো সাপ নেই তো, কোনো সাপ হয়তো পালিয়ে এসে আশ্রয় নিয়েছে ঘরে। 2-1 বার এই ঘটনা ঘটেছে। সাপ পালিয়ে এসে ঢুকেছিল আমার ঘরে। আমি দেখবার চেষ্টা করলাম কোনো সাপ আছে কিনা। বাসুকির আচরণ দেখে মনে হচ্ছে খুব কাছেই আছে সাপটা।
আর কিছুক্ষণের মধ্যেই তার উপস্থিতি আমি ধরতে পারলাম, একটা তীব্র হিস হিস শব্দ শুনে। আর শব্দটা আসছিল এই এই যে আমি যেখানে বসে আছি তার ঠিক সামনের ওই ড্রয়ারটা থেকে। ব্যাপারটা বোঝার সঙ্গে সঙ্গে আমি বাসুকিকে খাঁচায় পুরে স্টিক নিয়ে এসে দেরাজটা খুললাম। আর সাথে সাথেই ফোনা তুলে লাফিয়ে উঠলো সে। একটা স্যান্ড ভাইপার। কিছুদিন আগেই আমি ইরান থেকে এই সাপটা আনিয়েছি। ওটা সেটাই, ছোবল মারলেই নিঘাত মৃত্যুর পরোয়ানা। কিন্তু আপনার তো অ্যান্টিভেনম থাকে নিশ্চয়, তাহলে ও ছোবল দিলে আপনার তো সর্বনাশ হতো না? সাপের বিষ, অ্যান্টিভেনম এইসব নিয়েই আমার কারবার। কিন্তু এক এক সাপের বিষের জৈব রসায়ন কম্পোজিশন এক এক রকম হয়। এর অ্যান্টিডোজ এখনো আবিষ্কার হয়নি। ওর ছোবল মানেই অবধারিত মৃত্যু। ওর বিষ নিয়ে গবেষণা করার জন্যই তো ওকে কেনা হয়েছে। বাসুকি যদি আমার সতর্ক না করতো তাহলে স্ট্যাম্প্যাড বা কাগজপত্র রাখার জন্য আমি ড্রয়ার খুলে ভিতরে হাত ঢোকালেই ওর নিঘাত ছোবল মারতো আমাকে। লোকে ভাবতো এটা একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস সাপটাকে কেউ ওই ড্রয়ারে এনে ঢুকিয়েছিল। সেই সাপটাকেই আপনাদের মাধ্যমে আমার জানা দরকার। সে হয়তো আবার অন্যভাবে আমাকে অ্যাটেম্প করতে পারে। সাপের ঘরের চাবিটাও তো আমার কাছে ছিল, ঘরটাই বা খুললো কিভাবে কে জানে। এমনও তো হতে পারে সাপটাকে যেখানে রাখা হয়েছিল সেখান থেকে সে বেরিয়ে আপনার ড্রয়ারের মধ্যে লুকিয়েছিল। সাপ তো সাধারণত অন্ধকার ঠান্ডা জায়গা পছন্দ করে শুনেছি। হ্যাঁ, সেটা হতে পারতো। তবে সেদিন সকালে ফাইবারের বাক্সটা আমি নিজের হাতে বন্ধ করেছিলাম। আর এই ড্রয়ার আর সাপটাকে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই ড্রয়ার বন্ধ থাকলে সাপ ঢোকার কোনো জায়গাই নেই। এমনও তো হতে পারে যে ড্রয়ারটা খোলা অবস্থাতেই অর্থাৎ টানা অবস্থাতেই আপনি রেখেছিলেন। সাপটা বাক্স থেকে নিজেই ঢোকে ড্রয়ারে, তারপর বাড়ির কোনো লোক ড্রয়ারটা খোলা দেখে সাপটা না দেখেই হঠাৎ করে বন্ধ করে দেয়। এমনটা হতে পারতো ঠিকই, কিন্তু বাক্স আর ড্রয়ার দুটোই কি বন্ধ করতে ভুলে গেলাম? তাছাড়া এ বাড়িতে যারা আজকাল থাকে তাদের প্রত্যেককেই আমি জিজ্ঞাসা করেছি যে তারা এই ঘরে ঢুকেছিল কিনা। শুধুমাত্র নিরুপম বলেছে সে একবার এ ঘরে ঢুকেছিল আলমারি থেকে একটা দরকারি কাগজ নেওয়ার জন্য। কিন্তু বাড়ির অন্যরা বলেছে আর কেউ ঢোকেনি এ ঘরে। আর মিস্টার বুধিয়া এসেছিলেন আমার সঙ্গে দেখা করতে ওই বেলা 10টা নাগাদ। কলকাতা থেকে এসেছিলেন। ওরও বায়োভেনাম অ্যান্টিভেনামের কারবার। সাউথ ইন্ডিয়াতে ওর একটা স্নেক ফার্ম আছে। উনি যখন এসেছিলেন তখন তো আমি ঘরেই ছিলাম। ব্যবসার ব্যাপারেই এসেছিলেন উনি। নিরুপমাটা কে? আপনার বাড়িতে আর কে কে থাকেন? নিরুপম মাইতি, বয়স 25 বছর হবে ওর। আমার কাজে সাহায্য করে, অ্যাসিস্ট্যান্টও বলতে পারে। এছাড়া থাকে আমার স্ত্রী রুবি, ভাইপো অরিত্র, ওর মা অঞ্জনা, দশরথ দাস আর ওর স্ত্রী মনসা। শেষের দুজন অবশ্য ঠিক এদিকটায় থাকেন। বাড়ির বাঁ দিকটায় একটা ঘর আছে, মেরামত করে দিয়েছি ওদের জন্য। আদিতেই ওরা ওড়িশার লোক, সাপুরে সম্প্রদায়ের লোক। ওড়িশার দাস পদবী এই সাপুরে সম্প্রদায়ের বেশ খ্যাতি আছে বিষাক্ত সাপ ধরার জন্য। বিশেষত ওরা খুব ভালো শঙ্খচূড় ধরতে পারে। আমার কাজের সুবিধার জন্যই দশরথকে এখানে এনে রেখেছি। ওর স্ত্রী এই বাড়িতে ঘরদোর মোছে 5 মাস কাটে। আর হ্যাঁ, ওই নেপালি গেটম্যানটাকেও আমি গতকালই কাজে বহাল করেছি। বাড়ির লোক কে কে এ বাড়িতে নিয়মিত আসেন? হ্যাঁ, কিছু লোক আসেন ব্যবসার কাজে, তবে তারা নিয়মিত নন। নিয়মিত বলতে আসেন দুজন। একজন নীলকণ্ঠ পালিত, ও আমাকে ব্যাংক সাপ্লাই করে দেয়, আর মাঝে মধ্যেই ওকে আমি ব্যবসার কাজে কলকাতা পাঠাই। আর অন্যজন বোগাস লোক, মাথাটা একটু খারাপ, বুড়ো মানুষ। তার দৃঢ় বিশ্বাস এই বাড়িতে ইংরেজদের আমলে ধনরত্ন লুকিয়ে আছে। তাও আবার যে সে রত্ন নয়, সাপের মাথার মণি। কাশীনাথ চক্রবর্তী নাম।
বৃদ্ধ ভদ্রলোক বাড়ির ভাঙা অংশটাতে সাপের মাথার মণি খুঁজে বেড়ান। বুড়ো মানুষ তো, তাই বাড়িতে ঢুকতে দিতে নিষেধ করতে পারি। ওর ধারণা মণি সমেত সাপটাকে আমি লুকিয়ে রেখেছি। আমার ওপর লোকটা খাপ্পা ঠিকই, কিন্তু স্যান্ড ভাইপার ধরে ঘরে ঢোকানো ওর কর্ম নয়। আচ্ছা, এই বাড়িতে আর কে কে সাপ ধরতে পারে, মানে হ্যান্ডলিফ করতে পারে? সঞ্জীবন তার চশমাটা নাকের ডগা থেকে তুলে বললেন, দেখুন, এই ব্যাপারটা বাড়ির সবাই কম বেশি পারে, একমাত্র অঞ্জনা ছাড়া। আমার স্ত্রী আর অরিত্র অবশ্য সাপ খুব একটা ভালোবাসেন। বিষধর সাপ নিয়ে সাধারণত আমি আর দশরথী হ্যান্ডলিফট করে থাকি। আচ্ছা, আপনারা তো এই বাড়ির সবাইকার সঙ্গেই কথা বলবেন। নিজের পরিচয় আপনারা কি দেবেন? কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রত্যেকের আলাদা আলাদা ইন্টারভিউ নিলে সন্দেহ সৃষ্টি হবে। 2 দিন আমরা থাকবো এখানে, নিশ্চয়ই তার মধ্যে আপনাদের বাড়ির সবার সাথে পরিচয় হওয়ার সুযোগ হবে। আপনি বলবেন আমরা খবরের কাগজ, ম্যাগাজিন, ফ্রিল্যান্স সাংবাদিকতা করি। সাপ নিয়ে একটা ফিচার লেখার জন্য আমরা এখানে 2 দিন থেকে আপনার কাজ দেখব। আমিও এরকম একটা কিছুই ভাবছিলাম। এর আগে বিভিন্ন সময় বেশ কয়েকজন সত্যি সাংবাদিক এসেছিলেন ছবি টবি তুলতে। এক ভদ্রলোক 2 দিন থেকেও গিয়েছিলেন, কাগজে আমার ছবিও উঠেছিল। ভেরি গুড। আপনার অনুমান যদি সত্যি হয়, কাজটা কি করতে পারে বলে আপনার সন্দেহ হচ্ছে? বিশেষ কেউ? কিটির কথা শুনে বেশ কিছুক্ষণ চুপ করে থেকে সঞ্জীবন খোলা জানালার বাইরে বর্ষণ সিক্ত মাঠের দিকে তাকিয়ে জবাব দিলেন, সন্দেহ করলে তো এক অর্থে সবাইকেই করতে হয়। মানুষের মন বড়ই জটিল, তার তল পাওয়া বড়ই জটিল। আপনাদের আর কোনো প্রশ্ন নেই তো? বাই দ্য ওয়ে, দোতলার একটা ঘরে আপনাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। অনেকটা পথ এসেছেন, রেস্ট করে খাওয়া দাওয়া সেরে নিন। 3টে নাগাদ আমি আপনাদের সাপের ঘরে নিয়ে যাব। না, এই মুহূর্তে আর কিছু জানার নেই। প্রয়োজন হলে জেনে নেব। তবে ড্রয়ারটা এখন একবার আমি দেখব। আপত্তি নেই তো? না না, আপত্তির কি আছে? সঞ্জীবন চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পকেট থেকে চাবি বের করে ড্রয়ারটা খুললেন। কিটিরা টেবিলের ওপাশে ড্রয়ারটার সামনে গিয়ে দাঁড়ালো। বেশ বড় খোপ, সামান্য কিছু কাগজপত্র থাকলেও মোটামুটি ফাঁকাই। কিটি বেশ কয়েকবার ড্রয়ার খোলা বন্ধ করে, ওপর থেকে পাশ থেকে টেবিলের নিচে ঢুকে ভালো করে দেখলো সেটা। বন্ধ অবস্থায় কোনো কিছু ড্রয়ারে ঢুকতে পারে বলে মনে হয় না কিটিদের। তাদের দেখা শেষ হলে সঞ্জীবন ড্রয়ার বন্ধ করে ঘর ছেড়ে বেরোলেন। তার পিছন পিছন পুরোনো দিনের একটা চওড়া কাঠের সিঁড়ি বেয়ে কিটিরা উপরে উঠে এলো। ওপরে দুদিকে চওড়া বারান্দা চলে গেছে, তার দুপাশে সার সার ঘুম, মাথার উপর পরিবর গাছ ছাদ। বারান্দার একদিকে এগোতে এগোতে কিটি জিজ্ঞেস করলো, আপনারা কি ওপরেই থাকেন? হ্যাঁ, আমি আর আমার স্ত্রী এদিকের বারান্দার ঘরে, আর অরিত্ররা থাকে ও পাশের ওই বারান্দার ঘর নিয়ে। কিটিদের নিয়ে বারান্দার শেষ প্রান্তে একটা ঘরে ঢুকলেন সঞ্জীবন। বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন ঘর। খাট, আলমারি সবই আছে, অ্যাটাচড বাথ। খোলা জানালা দিয়ে বাড়ির পিছনের ফাঁকা জমিটার শেষ প্রান্ত পর্যন্ত দেখা যাচ্ছে। বর্ষণ সিক্ত মাঠে জল জমে আছে। সঞ্জীবন বললেন, এ ঘরে একটা অসুবিধা হবে আপনাদের। ইলেকট্রিসিটি নেই বলে সোলার সিস্টেমের ব্যবস্থা এখানে। কদিন ধরে তো সূর্যের দেখা নেই, তাই বাতির তেমন জোর থাকবে না। কিটিদের ব্যাগেজ এর মধ্যেই কে যেন ঘরে এনে রেখেছে। সামান্য টুকিটাকি কথা বলে এরপর ঘর ছেড়ে বেরিয়ে গেলেন সঞ্জীবন। তিনি চলে যাওয়ার পর দরজা বন্ধ করে সাদা বিছানায় ধপাস করে শুয়ে পড়ে টিনা। কিটিকে জিজ্ঞেস করলো, সঞ্জীবন বাবুর সঙ্গে কথা বললে কি বুঝলি? কিটি ব্যাগ থেকে তার ল্যাপটপ বার করতে করতে জবাব দিল, কথা বলে বুঝলাম উনি নিজের স্ত্রীকেও সন্দেহের তালিকার বাইরে রাখতে চান না, কারণ উনি বললেন উনি সবাইকে সন্দেহ করেন।
মানব মন বড়ই জটিল। তবে নিজের স্ত্রীকে সন্দেহ করার কি কারণ? ল্যাপটপ নিয়ে এবার খাটে বসে গেল কিটি। কিছুক্ষণের মধ্যেই দরজায় টোকা দেওয়ার শব্দ শুনে দরজা খুলেই কিটি দেখতে পেল খাবারের ট্রে নিয়ে একটা বউ এসে দাঁড়িয়েছে। বছর 25 বয়স হবে তার। গায়ের রংটা ময়লা হলেও একটা আলগা চটক আছে। নাক মুখও বেশ সুন্দর, আর ঠোঁটের কোণে মৃদু হাসির রেশ। ঘরে ঢুকে টেবিলের ওপর ট্রেগুলো নামিয়ে রেখে সে কিটির উদ্দেশ্যে বলল, দিদিমণি, তোমাদের খাবার খেয়ে না। ধোঁয়া উঠছে গরম ভাত থেকে, মুরগির মাংসের গন্ধ লাগছে নাকি। সেই গন্ধ পেয়ে উঠে বসলো টিনা। বউটা এবার তাদের উদ্দেশ্যে বলল, তোমরা তো এখানে থাকবে, তাই না? রাত 8টা পর্যন্ত আমি ওপরেই থাকি। কোনো দরকার হলে বারান্দায় দাঁড়িয়ে মনসা বলে হাঁক দিও, আমি চলে আসবো। কিটি ভালো করে তাকালো তার দিকে। ছাপা শাড়ির আড়াল থেকে তার ভ্রান্ত যৌবন যেন বাইরে বেরিয়ে আসতে চাইছে। মনসার দিকে তাকাতে সে এরপর খিলখিল করে হেসে বলল, অমন করে তাকাচ্ছ কেন দিদিমণি? তুমি তো পুরুষ মানুষ নও। তার ব্যক্তিত্বে তরলতা ধরা পড়ল তার গলায়। এরপর হঠাৎ তার চোখ গেল খাটের ওপর খোলা ল্যাপটপের দিকে। মুভি ওয়ালপেপারের পাখির ঝাঁক তখন উড়ে বেড়াচ্ছিল স্ক্রিনে। মনসা তাড়াতাড়ি খাটের সামনে এসে ল্যাপটপটার ওপর ঝুঁকে পড়ে বিস্মিত কণ্ঠে বলল, এটা কি গো দিদিমণি? সিনেমা হচ্ছে? সিনেমা দেখা যায় এর মধ্যে? হ্যাঁ, সিনেমা দেখা যায় ওর মধ্যে। আমাকে একটা সিনেমা দেখাবে? এ বাড়িতে তো টিভি নেই। টিভি না থাকলেও তো সিনেমা হল আছে। তুমি সিনেমা দেখতে যাও না? বর নিয়ে যায় না? মনসা বিস্মিতভাবে ল্যাপটপের দিকে চোখ রেখে বলল, বরের কথা আর বলো না। সারাদিন নেশা করে ঘরে বসে থাকে, বাইরে বেরোয় শুধু সাপ ধরতে। সিনেমা হল সেই বারাসাতে, একা একা অত দূর আমি যেতে পারি না। দেখাবে গো একটা সিনেমা? হ্যাঁ, দেখাবো। কিন্তু তুমি এখানে আমাদের কি দেখাবে বলো? আমরাও তো এখানে দেখতে এসেছি খবরের কাগজে লিখবো বলে। মনসা তাদের কথা শুনে একটু ভাবলো, তারপর বলল, আমি তোমাদের একটা নতুন জিনিস দেখাবো। কি জিনিস? মনসা ঠোঁটের কোণে একটা হাসি ঝিলিক দিয়েছে। দরজার দিকে একবার তাকিয়ে নিয়ে সে চাপা স্বরে বলল, শঙ্খ লাগা, সাপের শঙ্খ লাগা তোমরা দেখেছো দিদিমণি? আমি দেখাবো তোমাদের। কিটি অবাক হয়ে তাকালো তার দিকে। মনসা বলল, হ্যাঁ দেখাবো, কিন্তু কাউকে বলবে না। ও জিনিস দেখলে কাউকে বলতে নেই। ঠিক 3টেতে নিচে নামলো কিটিরা। সঞ্জীবন তাদের দেখে বললেন, চলুন এবার আপনাদের সাপের ঘর দেখিয়ে আনি। ক্যামেরা, নোটবুক এসব হাতে নিয়ে তৈরি হয়ে নেমেছে কিটিরা, যাতে কেউ তাদের দেখলে সত্যিই সাংবাদিক বলে ভাবে। কিটি প্রশ্ন করল, আপনার কাছে কতগুলো সাপ আছে? প্রায় 80টার মতো। বিষ উৎপাদন ক্ষমতা নষ্ট হয়ে গেলে ওদের জঙ্গলে ছেড়ে দিই, নইলে আরো থাকতো। যে সাপগুলো খুব দামি সেগুলোই এখন দেখাবো আপনাদের, পরে নয় অন্যগুলো দেখাবো। এই বলে কিটিদের নিয়ে সাপের ঘরে যাবার জন্য এগোলেন সঞ্জীবন। তার পিছনে যেতে যেতে কিটি জানতে চাইল, শুনেছি সাপের বিষের নাকি সাংঘাতিক দাম। আপনার আপত্তি বা ব্যবসায়িক অসুবিধা না থাকলে এই ব্যাপারে একটু বলবেন? না না, এই ব্যাপারে বলতে আপত্তি কিছুই নেই। কারণ এটা এমন একটা ব্যবসা যে সম্পর্কে জানলেও পয়সা থাকলেও এই ব্যবসা কেউ করতে পারবে না। সরকারি আইন কানুনের ব্যাপার আছে। সবচেয়ে বড় কথা, সাপ নিয়ে ঘর করা আর সাইনাইডের অ্যাম্পুল গালে নিয়ে ঘোরা একই ব্যাপার। এর রিস্ক কোটিতে একজন নিতে পারে। একটা বিষধর সাপের বিষ প্রতি মিলিগ্রাম বিক্রি হয় 10 থেকে 15,000 টাকায়। পূর্ণবয়স্ক একটা সাপ বছরে 12 মিলিগ্রাম বিষ জমায়। অন্তত 15 দিনের ব্যবধান রাখতে হয় 1 মিলিগ্রাম বিষ নেওয়ার জন্য। ফার্মের এক একটা সাপ 7 থেকে 8 বছর বিষ সরবরাহ করতে পারে। তার কথা শুনে টিনা চট করে হিসেব করে নিয়ে বলল, তার মানে একটা সাপ থেকে বছরে 1.5 লাখ টাকার বেশি আয় হতে পারে? হ্যাঁ, তেমন সাপ হলেই হয়। সাপের বিষ তো সঞ্জীবনী।
শুধু অ্যান্টিভেনামই নয়, ব্যথা কমানোর ঔষধেও এর ব্যবহার আছে। ক্যান্সার প্রতিরোধেও এই সাপের বিষ নিয়ে বিদেশে গবেষণা চলছে। শুনেছি যারা আফিমখোর বা খুব নেশা ভাঙ করে তাদের নাকি সাপের বিষে কিছুই হয় না, উল্টে সাপ কামড়ালে সাপই মারা যায়। একদম বোগাস ব্যাপার, বরং তার উল্টোটাই ঘটে। কিন্তু সাপের বিষ স্নায়ুতন্ত্রকে অকেজই করে দেয়। নেশা যারা করে তাদের স্নায়ুতন্ত্র এমনিতেই দুর্বল, তাই সাধারণ মানুষের চেয়ে নেশাখোর মানুষদের সাপে কামড়ালে তাদের অর্থাৎ নেশাগ্রস্তদের মৃত্যুর সম্ভাবনা বেশি থাকে। আর দ্বিতীয় ব্যাপারটা বলি, সাপ বিষ ঢালে, তুলতে পারে না। মানুষের শরীরে যদি বিষ থাকতো তা সে নিজের দেহে কখনোই নিতে পারতো না। কিন্তু সিনেমার কল্যাণে এইসব মিথ্যে প্রচার মানুষের মধ্যে আরো ছড়িয়েছে। এই কুসংস্কার প্রচারে 70-এর দশকের এক বাংলা সিনেমা অগ্রগণ্য। সাপ বিষ তুলতে পারে না, দুধ খেতেও পারে না। ওদের স্মৃতিশক্তি নেই বললেই চলে, দৃষ্টিশক্তিও বেশ কম। তাই লোক চিনে প্রতিশোধ নেওয়া বা বিষ তুলে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু বুজরুক ওঝারা এইসব ব্যাপারটি হাতিয়ার করে। আমাদের দেশের সেন্সর বোর্ড ফিল্মে যৌনতা বা ভায়োলেন্স থাকলে সিনেমার ওপর কাঁচি চালায়, কিন্তু এইসব সিনেমাকে কিভাবে যে ছাড়পত্র দেয় কে জানে। যৌনতা বা ভায়োলেন্সের চেয়ে এইসব কুসংস্কার আরো বেশি পরিমাণ মারাত্মক। কথা বলতে বলতে বেশ কয়েকটি ঘর পেরিয়ে সাপের ঘরের সামনে পৌঁছে গেল তারা। দরজার সামনে একটা ছেলে দাঁড়িয়ে আছে। কিটেদের বয়সেরই ছেলে হবে সে। পরনে জিন্স ট্রাউজার, ছিপছিপে মরণ, স্মার্ট চেহারা। সঞ্জীবন তার উদ্দেশ্যে বললেন, এনারা এই কলকাতা থেকে এসেছেন, কাগজের লোক, যাদের কথা তোমাকে বলেছিলাম। ছেলেটা হাত জোর করে কিটিদের নমস্কার জানিয়ে বলল, নমস্কার, আমি নিরুপম, আসুন আপনারা ভেতরে। কিটিরাও প্রতি নমস্কার জানালে তাকে। বাইরের সুইচ বোর্ড থেকে সম্ভবত ঘরের ভিতরের বাতি জ্বালালো নিরুপম। সে দরজা খোলার আগের মুহূর্তে সঞ্জীবন কিটিদের উদ্দেশ্যে বললেন, আচ্ছা, ভিতরে ঢোকার আগে একটা কথা বলি আপনাকে। কোনো অবস্থাতেই ভিতরে ঢুকে ঘাবড়াবেন না বা চিৎকারও করবেন না। নার্ভ ঠিক রাখবেন, সামান্য অসতর্কতার জন্য অ্যাক্সিডেন্ট হতে পারে। আমি আর নিরুপম দুজনেই আছি, আপনাদের কোনো ভয় নেই। কিটি তাকিয়ে দেখল সঞ্জীবন বাবুর কথা শুনে টিনার মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। কিটি হেসে জবাব দিল, না, নার্ভ ফেল হওয়ার কোনো ব্যাপার নেই। জানি জানি জানি, তবুও বললাম। আসলে সাপ জিনিসটা এমনই যে অনেক সাহসী মানুষও ওকে কাছ থেকে দেখলে ভয় পায়। আসলে দীর্ঘদিন ধরে সাপ সম্পর্কে চলে আসা নানান ধারণা আমাদের মনের অবচেতনে বাসা বেঁধে থাকে। দরজা খোলা হলো। প্রথমে বাইরের দরজা, তারপর তার গায়ে লাগানো ঘন নেটের একটা দরজা। আলো জ্বলছে ঘরে। দুদিকের দেওয়ালে কাঠের বাক্স, তাদের গায়ে রাখা আছে নানা আকারের কাঠের বাক্স। ঘরের অন্য একদিকে কিছু খাঁচাও আছে, তার মধ্যে সাপ দেখা যাচ্ছে। ঘরের ঠিক মাঝখানে বেশ লম্বা একটা নিচু টেবিলও আছে। বেশ একটা ঠান্ডা ভাব ঘরের মধ্যে। দুটো বড় জানালা আর তার গায়ে নেট লাগানো। সঞ্জীবন জানলা দুটো খুলল। বাইরে বৃষ্টি থেমেছে। মেঘের আড়াল থেকে বেরিয়ে মুখ তুলেছে শেষ বেলার ঝলমলে রোদ। জানলা দুটো খুলতেই আলোতে ভরে গেল ঘরটা। দরজার কোণা থেকে একটা স্নেক স্টিক, মাথা বাঁকানো সাপ ধরা লাঠি তুলে নিয়ে সঞ্জীবন কি একটা ইশারা করলেন। নিরুপম তার কথা শুনে র্যাকার থেকে বেশ বড় একটা বাক্স এনে নিচু টেবিলটার উপর নামিয়ে রাখল। টেবিলটার থেকে কিছুটা তফাতে দাঁড়িয়ে কিটিরা। সঞ্জীবন এরপর টেবিলের সামনে গিয়ে দাঁড়ালেন। নিরুপম এরপর সাবধানে বাক্সের মাথাটা খুলল। তালা নেই বাক্সতে, স্লাইডিং সিস্টেম। সঞ্জীবন ঝুঁকে পড়লেন বাক্সের উপর। তারপর স্নেক স্টিকটা বাক্সের ভেতর ঢুকিয়ে ধীরে ধীরে টেনে বার করলেন বিরাট বড় একটা সাপ। অত্যন্ত সাবধানে সাপটাকে টেবিলের উপর রাখলেন তিনি। 3 মিটারেরও বেশি লম্বা সাপটা, মানুষের বাহুর মতো। ধূসর বাদামি দেহে কিছুটা তফাতে তফাতে কেউ যেন সাদা রঙের চুড়ি পরিয়ে রেখেছে।
সাপটা নিশ্চয়ভাবেই টেবিলে পড়ে রইল, আর তার দিকে চোখ রেখে সঞ্জীবন বললেন, এটা হলো শঙ্খচূড় বা কিং কোবরা, মারাত্মক বিষধর সাপ। বিষাক্ত সাপেদের মধ্যে এই সাপ সবচেয়ে বড় হয়, কাছাকাছি 5.5 মিটার পর্যন্ত লম্বা হয় এরা। পশ্চিমঘাট পর্বত, উত্তর পূর্ব ভারতের পাহাড়ি জঙ্গলে এদের বেশি দেখা যায়। আন্দামানের জঙ্গলেও এদের পাওয়া যায়। বেশ বুদ্ধিমান সাপ। গতকাল একটা মুরগি দেওয়া হয়েছিল, পেটটা খোলা আছে, খেয়াল করুন। খাদ্য গ্রহণের পর ওরা বেশ কয়েকদিন এমনি ঝিমিয়ে থাকে। দেখি ওকে জাগানো যায়নি। এ কথা বলে সঞ্জীবন স্নেক স্টিকটা সাপটার মুখের ঠিক সামনে নাড়াতে লাগলো। সাপটা কিছুক্ষণ পর যেন একটু কেঁপে উঠল, আর তারপরে মুহূর্তের মধ্যে প্রায় 2 হাত উঠে দাঁড়িয়ে ফনা মেলে প্রচন্ড জোরে শব্দ করল। সেই শব্দ শুনে কেঁপে উঠল কিটিরা। সাক্ষাৎ মৃত্যু যেন ফনা তুলে দাঁড়িয়ে আছে টেবিলের উপর। কিছুক্ষণ ক্রুদ্ধভাবে ফোঁস ফোঁস করার পর সাপটা আবার ঝিমিয়ে পড়ল। টিনা এবার সাহস করে জিজ্ঞেস করল, ওর কি বিষ আছে? সাপের দেহের মাঝখানে স্টিকটা গলিয়ে তাকে আবার বাক্সে ভরতে ভরতে সঞ্জীবন জবাব দিলেন, অবশ্যই। ইতিমধ্যে আরেকটা বাক্স নিয়ে এসেছে নিরুপম। আগেরটাকে ভিতরে ঢুকিয়ে নতুন বাক্সটা থেকে সঞ্জীবন বার করে আনলেন আরেকটা সাপ। আগেরটার মতো বড় না হলেও এই সাপটাও বেশ বড়, কুচকুচে কালো রং, গলার কাছে একটা সাদা পেট্টি আছে। সাপটাকে কায়দা করে মুখ দিয়ে শূন্যে তুলে ধরে সঞ্জীবন বললেন, একে চলতি ভাষায় বলে কেউটে, ইংরেজিতে বলে ব্ল্যাক কোবরা। এর বিষ ভীষণ দামি। কেউটের বিষ থেকে কোব্রাক্সিন নামে ব্যথার ওষুধ তৈরি হয়। ভারতের 235টি প্রজাতির সাপের মধ্যে 50টি সাপের প্রজাতি বিষধর। তার মধ্যে সবচেয়ে বিষধর 4টি সাপ হলো কেউটে, কালাজা, চন্দ্রবোড়া আর কুড়ি। এদের ছোবল মানেই মৃত্যু বলা যেতেই পারে। এই হলো তার একটি। এরপর এক একটা বাক্স থেকে নানা ধরনের সাপ বার করে কিটিদের দেখাতে লাগলেন তারা দুজন। তীরের ফলার মতো চ্যাপ্টা মাথা হলো চন্দ্রবোড়া, কালো রঙের দেহে সাদা দাগ কাটা কালাজ, গায়ে মোজাইকের মতো ডিজাইন আঁকা ফুলমা ইত্যাদি নানা সাপ। আর তাদের দেখানোর সঙ্গে সঙ্গে তাদের পরিচিতি, স্বভাব, কি বিষ পাওয়া যায় তা বলে যেতে লাগলেন সঞ্জীবন। প্রায় 20টা মতো বিভিন্ন মাপের সাপ দেখাবার পর সঞ্জীবন তার সহকারীকে বললেন, এবার ওদের দুজনের একটাকে আনো। আরে ওকে বাইরে বের করবেন স্যার? ওর তো এখনো বিষ-দাঁত ভাঙা হয়নি, তারপর ওনারা ঘরে আছেন এখনো। নিরুপমের কথা শুনে মুহূর্তের জন্য যেন থমকে গেলেন সঞ্জীবন। নিজের মনে যেন বললেন, ওদের তো আবার অ্যান্টিভেনামও আবিষ্কার হয়নি। তুমি একটা কাজ করো, 14 নম্বর বাক্সতে যে শঙ্খচূড়টা আছে তাকে ম্যাডামের পায়ের কাছে ছেড়ে দাও। পায়ের কাছে সাপ ছেড়ে দেওয়া মানে? ঘাবড়াবেন না, এই সাপটার বিষ-দাঁত ভাঙা আছে। আসলে শঙ্খচূড় স্বগোত্রভূতি, অর্থাৎ সাপ হলেও সে আকারে ছোট অন্য সাপ খায়। তাই অন্য সাপরা তাকে ভয়ও পায়। যে নতুন সাপটাকে বার করবে সে যাতে আপনাদের কাছে না ঘাসে তারই ব্যবস্থা করছে। অবশ্য আপনাদের আপত্তি থাকলে। না না, আপত্তির কিছু নেই। নতুন সাপটাকে আমি দেখতে চাই, তার জন্য যা যা ব্যবস্থা করার আপনি করুন। আগের সাপগুলো যখন দেখানো হচ্ছিল তখন ইতিমধ্যে সাপগুলোর বেশ কিছু ছবি তুলেছে কিটি। সেটা মাথায় রেখে সঞ্জীবন বললেন, এবার আপনাদের কাছে একটা অনুরোধ আছে, যাকে দেখাবো তার ছবি তুলতে যাবেন না। একদম নতুন তো, ফ্ল্যাশের ঝলকানিতে বা আপনার নড়াচড়াতে ও বিভ্রান্ত হলে আমার বিপদ হতে পারে। আমি তো ওর কাছেই থাকবো। আচ্ছা। নিরুপম এবার একটা বিরাট বড় শঙ্খচূড় কিটিদের পায়ের কাছে এনে ছেড়ে দিল। সাপটা একবার মাথা তুলে সম্ভবত কিটিদের দেখার চেষ্টা করে মাটির মধ্যে নির্জীব হয়ে শুয়ে পড়ল। কিটি দেখল যদিও এই সাপটার বিষ নেই, তবুও টিনার মুখ কেমন ফ্যাকাশে হয়ে গেছে। মৃদু হেসে কিটি তাকিয়ে রইল ঘরের মাঝখানে টেবিলের দিকে।
নিরুপম সে দুটো বাক্সের একটা এনে টেবিলের উপর রেখে কিছুটা সরে দাঁড়ালো। সঞ্জীবন কিটিদের উদ্দেশ্যে বললেন, সাপটা যতক্ষণ বাইরে থাকবে ততক্ষণ কথা বলা যাবে, তাই ওকে বার করার আগে ওর সম্বন্ধে কিছু বলি। এই সাপের নাম ন্যাট্রিক্স। সাধারণত ন্যাট্রিক্সরা বিষবিহীনই হয়। ঘাসের বনে বা জলা জায়গাতে এরা থাকে। বাসস্থান হলো ইরান। কিন্তু ন্যাট্রিক্সের মধ্যে এই একটা মাত্র প্রজাতি যাদের বিষ আছে। এরা থাকে ইরানের মরু অঞ্চলে। প্রকৃতি তার বিচিত্র খেয়ালে অন্য সব ন্যাট্রিক্সকে বিষ শূন্য করে তাদের সব বিষ যেন ঢেলে দিয়েছে এই প্রজাতিতে। মারাত্মক বিষধর। এর কোনো অ্যান্টিভেনামও নেই। ঘাসবন জলজমিতে লুকিয়ে থাকে বলে অন্য ন্যাট্রিক্সের গায়ের রং কালচে সবুজ হয়, কিন্তু বালিয়াড়িতে লুকিয়ে থাকে বলে এর গায়ের রং ঈষৎ হলদেটে। কথা থামালেন সঞ্জীবন। তারপর ঘরের চারপাশে একবার দেখে নিয়ে সন্তর্পণে বাক্সের মুখটা খুললেন তিনি। কয়েক মুহূর্ত বাক্সের ভেতর তাকিয়ে থাকার পর স্নেক স্টিকটা তার ভেতরে ঢুকিয়ে অতি সাবধানে ধীরে ধীরে বার করে আনলেন একটা সাপ। খুব বেশি বড় নয়, হাত ছেড়ে লম্বা হবে হয়তো, হলদে রং, খুব বেশি মোটাও নয়। সঞ্জীবন সাপটাকে স্টিক দিয়ে শূন্যে তুলে ধরলেন। ঝুলতে থাকা চ্যাপটা মাথাটা একটু তুলে ধরে ঘরের চারপাশ সম্ভবত একটু দেখার চেষ্টা করতে লাগলো সাপটা। তার মুখের ভিতর থেকে লালচে ছেঁড়া জিভটা বাইরে বেরোচ্ছে মাঝে মধ্যে। সঞ্জীবন কিটিদের অনেক সাপ দেখিয়েছেন, কিন্তু এই সাপটাকে দেখে প্রথম কিটির শরীরে কেমন যেন শিহরণ খেলে গেল। কিটি টিনা তো বটেই, এমনকি নিরুপমও যেন পাথরের মূর্তি মতো তাকিয়ে রইল সাপটার দিকে। খুব বেশি হলে 10-12 সেকেন্ড। তারপরই আবার সঞ্জীবন সাপটাকে সাবধানে তার বাক্সে পুরে ফেললেন। কিটি খেয়াল করল সঞ্জীবনের কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠেছে। সাপটাকে বাক্সে ঢুকিয়ে তিনিও যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। সঞ্জীবন এরপর কিটিদের দিকে তাকিয়ে বললেন, আপনাদের সাপ দেখা আজকের মতন শেষ। অন্য একটা করে আমার ল্যাবরেটরি, কাল দেখাবো। আমাকে এখন একটু বাইরে কাজে বেরোতে হবে। ম্যাট্রিক্সের বাক্সটা নির্দিষ্ট স্থানে রেখে নিরুপম এরপর এগিয়ে এলো কিটিদের পায়ের কাছে রাখা সাপটাকে নেবার জন্য। কিন্তু ঠিক সেই মুহূর্তে কিটি এক অদ্ভুত কাণ্ড করল। নিচু হয়ে মাটি থেকে নিজেই তুলে নিল সাপটাকে। সে কিছু বলল না, শুধু তার দেহটা পাক খেতে লাগলো কিটির বাহুতে। কিটির দিকে প্রশংসার দৃষ্টিতে তাকিয়ে সঞ্জীবন বললেন, যদিও ওর বিষ দাঁত ভাঙা, তবু সাপ তো, আপনার সাহস আছে বলতে হবে। সাপটা নিরুপমের হাতে তুলে দিয়ে কিটি বলল, থ্যাঙ্কস। কিছুক্ষণের মধ্যেই সে ঘর ছেড়ে বেরিয়ে এলো সবাই। সঞ্জীবন বললেন, আমাকে এবার গাড়ি নিয়ে বাড়ির বাইরে যেতে হবে। সন্ধ্যার পর কি আপনারা কি করবেন? আমরা বরং এবার বাড়ির চারপাশটা একটু ঘুরে দেখি। বাবা, বাঁচলাম। সাপের ঘরটা কি ভয়ঙ্কর! বলিহারি তোর সাহস, সাপটাকে ওভাবে হাতে তুলে নিলি। কিটি চারপাশে তাকাতে তাকাতে মন্তব্য করল, এত ভয় নিয়ে তুই আমার অ্যাসিস্ট্যান্টের কাজ করবি? এদিকে বাড়িতে থাকতে বললেও থাকবি না, আমার পিছু নিতেই হবে। গেটের একপাশে একটা কালো রঙের ইউএসবি দাঁড়িয়ে আছে। কিটিরা বাইরে বেরোবার সঙ্গে সঙ্গেই তার প্রায় পিছন পিছন বেরিয়ে এলেন সঞ্জীবন। কিটি তাকে জিজ্ঞেস করল, ব্যবসার কাজে যাচ্ছেন? আরে না না, যাচ্ছি একটা সাবান কিনতে। সামান্য জিনিস কিনতেও পাড়ার সাথে ছুটতে হবে। সাবান কিনতে বারাসাতে? হ্যাঁ, আমি অ্যান্টিসেপটিক সাবান ইউজ করি। এখানকার দোকানে তো এই দামি সাবান পাওয়া যায় না। মাসকাবারি জিনিসপত্রের সাথে সাবানটা দেওয়ার কথা, বিলে দামও ধরে নিয়েছে, অথচ সাবানটাই দেয়নি। বুঝুন ব্যাপারটা। তবে ওদিকে গেলে আরো একটা কাজ ছাড়া হবে। আজকাল ঘুমের ঔষধ ছাড়া আমার রাতে ঘুম হয় না, ওটাও কেনা হবে। এই বলে তিনি এগোলেন তার গাড়ির দিকে। কিছুক্ষণের মধ্যে তিনি নিজেই ড্রাইভ করে গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন। কিটি বলল, এ বাড়িতে ঢোকার সময় গাড়িটা কিন্তু দেখিনি, সম্ভবত অন্য কেউ নিয়ে বেরিয়েছিল। বাগানটা ছোটখাটো আগাছায় ভর্তি।
তার মধ্যে দিয়ে কিটিরা এগোলো বাড়ির ভাঙা অংশের দিকে। সেদিকের অংশটা প্রায় ধসে গেছে। পিলার আর কপাটের দরজা জানালাওয়ালা কয়েকটা ঘর কোনো রকমে দাঁড়িয়ে আছে। আলো আধারে খেলা করছে ঘরের ভেতর। ভাঙা অংশের চারপাশে ছড়িয়ে আছে সুরকি আর ভাঙা ইটের স্তূপ। কিটিরা সেখানে উপস্থিত হতেই একটা গোসাপ তাদের পায়ের শব্দ পেয়ে ভাঙা ইটের পাঁজা থেকে বেরিয়ে সামনে দিয়ে ভাঙা বাড়ির ভেতর অদৃশ্য হয়ে গেল। টিনা বলল, এই বাড়িটার যা অবস্থা তাতে হরর ফিল্মের শুটিং করা যায়। সেই ইটের স্তূপ পেরিয়ে বাড়ির পিছন দিকে এসে দাঁড়ালো কিটিরা। অনেকটা ফাঁকা জমির দিকে দূরের জমির শেষ প্রান্তে গাছপালার আড়াল থেকে একটা বাড়ি উঁকি দিচ্ছে। বর্ষায় জমিটার গোড়ালি পর্যন্ত জলে ডুবে আছে। ব্যাঙের কলতান চারপাশে। কিটি মন্তব্য করল, বাড়ির এই অংশটা কিন্তু সুরক্ষিত নয়। বাড়ির দোতলা থেকে একটা ঘোরানো সিঁড়ি নেমে গেছে পেছন দিকে। সেদিক থেকে বাড়িটাকে দেখতে লাগলো কিটিরা। হঠাৎ কিটি খেয়াল করলো টিনার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। তার দৃষ্টি অনুসরণ করে অদ্ভুত একটা দৃশ্য দেখতে পেল কিটি। বাড়ির যে অংশে কিটিদের থাকার ব্যবস্থা হয়েছে ঠিক তার পিছন দিকে দোতলায় একটা ঝুল বারান্দা রয়েছে। সেখানে এসে দাঁড়িয়েছেন এক ভদ্রমহিলা। শেষ বিকেলের সূর্যের আলো এসে পড়েছে সেই বারান্দায় মহিলার মুখে। কিন্তু কি বিভৎস সেই মুখ! কালো কুচকুচে মুখটা, হাতগুলোও তেমনই কালো, যেন কোনো মানুষ নয় সে। মানুষের অবয়বে কোনো প্রেত মূর্তি। তার মাথার কোনো চুল নেই। শাড়ি পরা না থাকলে বোঝাও যেত না কোনো পুরুষ নাকি মহিলা। কয়েক মুহূর্ত মাত্র ভদ্রমহিলা যেন হঠাৎই দেখতে পেলেন কিটিকে, ঠিক যেমন তাকে দেখতে পেয়েছে কিটিরা। আর সঙ্গে সঙ্গে তিনি দ্রুত পদে অদৃশ্য হয়ে গেলেন ঘরের ভিতরে। দরজাটাও ভেতর থেকে বন্ধ হয়ে গেল। কিটি একটু বিস্মিত স্বরে বলে উঠল, কে উনি? সঞ্জীবন বাবুর স্ত্রী না ভাইয়ের স্ত্রী? ওনার অবস্থা কিভাবে এরকম হলো? কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকার পর তারা আবার ফেরার পথ ধরল। বাড়ির পিছন থেকে সামনে চলে এলো তারা। সারাদিন ধরে বৃষ্টি হওয়ার পর দিন শেষে সূর্যদেব মুখ তুলে চেয়েছেন। বৃষ্টির স্নাত ঝোপঝাড়গুলো আরো সবুজ দেখাচ্ছে বিদায়ী সূর্যের আলোতে। খুব সুন্দর লাগছে চারপাশের পরিবেশ। কিটি বলল, এই আলোকে কি বলে জানিস? বলে কোণে দেখা আলো। এই আলোতে নাকি সব মেয়েকেই পুরুষের কাছে সুন্দর লাগে। কোথায় যেন একটা পাখি ডাকছে। বাড়ির ভাঙা মহলের সামনে একটা ঢিপির ওপর বসল দুজন। টিনা জিজ্ঞেস করল, কি বুঝছিস? সবে তো শুরু হলো, বুঝবো আবার কি। তবে হ্যাঁ, সঞ্জীবন বাবুর অ্যাসিস্ট্যান্ট ছেলেটার চেহারাটাতে একটা সেক্সি লুক আছে। তোর তো আর কোনো গতি হলো না, ওকে একবার ট্রাই করে দেখতে পারিস। আমি কেন? তুই নিজেই তো ট্রাই করতে পারিস। তোর তো জীবনে এসব কিছুই হলো না, শেষে খুলে বসলি ডিটেকটিভ এজেন্সি। আমার ব্যাপারে ভাবতে হবে না, নিজেরটা ভাব। টিনা আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তাদের পেছনে বাড়ির ভাঙা অংশ থেকে একটা অদ্ভুত ফসফস শব্দ শুনে কথা থামিয়ে পিছন ফিরে তাকালো তারা। সেই ভাঙা অংশ থেকে বেরিয়ে আসছে একটা বুড়ো লোক। পরনে ধুতির ওপর একটা পুরনো ছেঁড়া কোট, চোখে ভাঁটি ভাঙা সুতলি বাঁধা খসা কাচের চশমা, মুখ পর্যন্ত নেমে এসেছে সাদা দাড়ি, হাতে একটা লাঠি। টলমলো পায়ে লোকটা এগিয়ে আসছেন তাদের দিকে। কিটিরা উঠে দাঁড়ালো। বৃদ্ধ এগিয়ে এসে কিটিদের সামনে দাঁড়ালেন। চশমাটা একবার উপরে উঠিয়ে নিয়ে কিটিদের একবার ভালো করে দেখে নিয়ে একটু সন্দিগ্ধভাবে বললেন, তোমরা কারা? এখানে কি করছো? আমরা এখানে বেড়াতে এসেছি। এটা কিসের লাঠি জানো? এ কালের লাঠি। রাত সওদাগর এই লাঠি দিয়ে মনসাকে ঘা দিয়েছিলেন। লাঠি থাকলে সাপ কাছে ঘেঁষে না। তবে মনসার মাথায় এবার লাঠি পড়বে। ও যে শঙ্খ চূড়ার শঙ্খ লাগা রেখেছে। কালকে উঠে সাপালি, সাপে সাপে ভিতালি, সামাল সামাল ভাই ভাই, কাছে যেও না। কিটি তার কথা শুনে অবাক হয়ে বলল, আপনি তো মনসার কথা বলছেন। তিনি হাতের লাঠিটা একটু তুলে ধরে বললেন,
বৃদ্ধ এবার তার হাতের লাঠি আবার তুলে ধরে বললেন, বলবো না, বলবো না, তোমাদের আমি কিচ্ছু বলবো না। তোমাদের সব কথা বলে দিলে শেষে তুমি আমার মালিক থেকে নিয়ে পালাও আর কি। সাপের মাথায় বসে আছে মালিকটা, সাপটাকে মেরে মালিকটা আমি নেব, ওটা আমার জিনিস, আমার। আর এরপরে বৃদ্ধ নজর গেল দিন শেষে সূর্যের দিকে। লাঠিটা সেদিকে উঁচিয়ে ধরে বৃদ্ধ বললেন, দেখেছো দেখেছো সূর্যটাকে? এই শঙ্খচূড়ার ডিমের কুসুমের মতো লাল দেখাচ্ছে না? এরকম অদ্ভুত উপমা শুনে টিনা ফিক করে হেসে বলল, আর সেটা চোখে পড়ে গেল বৃদ্ধর। তিনি বেশ রাগত স্বরে টিনাকে ধমক দিয়ে বললেন, আসছো কেন, আসছো কেন? বুঝবে বুঝবে, বুঝবে যখন শঙ্খচূড়ার ছোবল খাবে। এই বলে গজগজ করতে করতে বৃদ্ধ বাড়ির পিছন দিকে রওনা দিলেন। তিনি অদৃশ্য হয়ে যাবার পর কিটি মন্তব্য করলেন, এই ভদ্রলোকই তাহলে কাশীনাথ চক্রবর্তী? এই ভদ্রলোকের অসংলগ্ন কথাগুলো কেমন যেন অদ্ভুত লাগলো। বেলা শেষ হয়ে আসছে, সন্ধ্যা নামবার পর। সেই জায়গাতে কিছুক্ষণ বসে থাকার পর কিটিরা সেখান থেকে উঠে বাড়ির ভেতর যাওয়ার জন্য এগোলো। ভেতরে ঢুকে সিঁড়ি দিয়ে উপরে উঠে তারা এগোতে যাচ্ছিল তাদের ঘরের দিকে, কিন্তু হঠাৎ তাদের চোখে পড়ল বারান্দার অন্যদিকে ঢোকার মুখটাতে একটা ছেলে দাঁড়িয়ে আছে। কিটিদের থেকে বেশ ছোটই হবে সে, সম্ভবত 20-21 বয়স হবে তার। পরনে ডেনিম জিন্স, লাল টি শার্ট বা স্নিকার। সেও দেখলো কিটিদের, তারপর তাদের সামনে এগিয়ে এসে বলল, আপনারাই তো খবরের কাগজের লোক, তাই না? সাপের ছবি তুলতে এসেছেন? হ্যাঁ, আপনি? ছেলেটা করমর্দনের জন্য তার দিকে হাতটা বাড়িয়ে দিল, বলল, আমি অরিত্র, এই বাড়িতেই থাকি। কিটি খেয়াল করলো অরিত্রর বানানো হাতটা কেমন যেন কাঁপছে। ছেলেটার চোখ দুটোও কেমন যেন লাল, মাথার চুল উস্কো খুস্কো। কিটি আর টিনার সঙ্গে হ্যান্ডশেক করার পর কিটি তাকে জিজ্ঞেস করলো, আপনি কি করেন? এখনো কিছু করি না। আঙ্কেল বলেছেন একটা 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 কাজের ব্যবস্থা করে দেবেন, কিন্তু 2 মাস তো হয়ে গেল, এখনো কিছুই হলো না। এরপর কিটিদের বেশ অবাক করে দিয়ে সে বলল, আমাকে 100 টাকা ধার দেবেন? আঙ্কেল ফিরলে ফেরত দেবো। কিটি টাকা বার করে ছেলেটার হাতে দিল। ছেলেটা বলল, থ্যাংক ইউ। ঠিক সেই সময় কাছেই একটা ঘরের ভিতর থেকে এক মহিলার গলা শোনা গেল, অরিত্র, ফিরেছিস নাকি? বুধিয়া আঙ্কেলের কাছে গেছিলি? কথা বলতে বলতে দরজা খুলে বাইরে বেরিয়ে কিটিদের দেখে একটু বিস্মিত হলেন তিনি। ভদ্রমহিলার বয়স 40-এর কাছাকাছি হবে, শ্যামবর্ণা, দীর্ঘাঙ্গী, পরনে একটা ড্রেসিং গাউন। কয়েক মুহূর্ত কিটিদের দিকে তাকিয়ে থাকার পর অরিত্রের উদ্দেশ্যে তিনি প্রথমে বললেন, তুমি ঘরে যাও। তারপর কিটিদের বললেন, আসলে ও একটু অসুস্থ। তা আপনারাই তো কাগজের লোক, তাই না? হ্যাঁ। ঠিক আছে, পরে হয়তো কথা হবে। এই বলে কৃত্রিম হেসে উনি আবার ঘরের ভিতর ঢুকে দরজা বন্ধ করে দিলেন। নিজেদের ঘরে ফিরে এলো কিটিরা। জানলা খোলা, বাইরের অন্ধকার নেমেছে। শুধু সন্ধ্যা নেমেছে বলে নয়, আবার কালো মেঘে ছেয়ে যাচ্ছে আকাশ। জানলার সামনে দাঁড়িয়ে কিটি বলল, যার সাথে দেখা হলো তাহলে তিনি অঞ্জনা? তবে ওর কথায় একটা ব্যাপার খুব অদ্ভুত লাগলো। কি ব্যাপার? ছেলেটা অসুস্থ, তাই তিনি ওকে ঘরে ঢুকতে বললেন, অথচ ওকে কলকাতায় পাঠাবেন। তুই কি করে বুঝলি? অঞ্জনা তো জানতে চাইলেন যে অরিত্র বুধিয়া আঙ্কেলের কাছে গিয়েছিল কিনা। বুধিয়া সম্ভবত সেই বুধিয়া যিনি কিছুদিন আগে সঞ্জীবন বাবুর সাথে দেখা করতে এসেছিলেন। উনি তো আমাদের বললেন যে মিস্টার বুধিয়া এখানেই কোথায় এসেছিলেন। ভেরি গুড, এটা হতে পারে।
তাহলে বুধিয়া কি এখানে অন্য কোথাও আসেন? কেন আসেন? ব্যাপারটা একটু খোঁজ করতে হবে। তবে আমার ধারণা অরিত্র বলে ছেলেটা এক অর্থে অসুস্থ, মানে সম্ভবত কোনো নেশা করে। ওর হাত কাঁপছিল। ও যাতে বেফাস কিছু না বলে তার জন্যই ওকে সরিয়ে নিলেন ভদ্রমহিলা। বাতি জ্বালালো টিনা। বেশ লো ভোল্টেজ। সঞ্জীবন অবশ্য আগেই বলেছিলেন ব্যাপারটা। প্লাগ পয়েন্টে চার্জার কেবেলটা লাগিয়ে প্লাগটা খুলে বসলো কিটি। আর তারপরে বাইরে ঝমঝম শব্দে বৃষ্টি নামলো। আর ঠিক তারপরে বাইরে যেন অস্পষ্ট একটা গাড়ির শব্দ শোনা গেল। কিপ্যাডে আঙুল চালাতে চালাতে কিটি মন্তব্য করলো, সম্ভবত সঞ্জীবন বাবু ফিরলেন। আর এর কিছুক্ষণের মধ্যেই দরজার বাইরে শব্দ শোনা গেল। না, সঞ্জীবন না। ঘরে ঢুকলো মনীষা, হাতে দুটো চায়ের কাপ আর একটা পাত্রে মুড়ি চপ। কিটি ল্যাপটপ নিয়ে বসে আছে দেখে সে কাপ আর বাটি হাতে কিটির দিকে এগিয়ে গিয়ে বলল, কি দেখছো দিদিমণি? সিনেমা? না, সিনেমা নয়, তবে তোমাকে আমি সিনেমার কিছু অংশ দেখাতে পারি। দেখাবে? এখন একটু সময় আছে আমার হাতে। উজ্জ্বল হয়ে উঠল মনসার চোখ মুখ। মনসাকে ল্যাপটপের সামনে বসিয়ে নেট থেকে একটা হিন্দি সিনেমা খুঁজে সেটা চালিয়ে দিয়ে কিটিরা চা চপ মুড়ি খেতে শুরু করলো। খাটে বসে মনসা বিস্মিত চোখে সিনেমা দেখতে শুরু করলো। চা শেষ করে কিটি এরপর প্রশ্ন করলো, আচ্ছা, সঞ্জীবন বাবুর স্ত্রী তো এ বাড়িতে থাকেন, ওনাকে একবারও দেখলাম না কেন? ল্যাপটপে চোখ রেখে মনসা জবাব দিল, বড় মা অসুস্থ, তাই ঘর ছেড়ে বেরোন না। কি অসুখ? টিনা প্রশ্ন করল। অসুখের নাম জানি না, তবে হাত পা চামড়া পুড়ে কালো হয়ে গেছে। বড় মা তো এই গ্রামেরই মেয়ে ছিল। পাগল বুড়োটা বলে বড় মা নাকি দেখতে খুব সুন্দর ছিল, ছোট মার চেয়েও অনেক সুন্দর। মুখ নষ্ট হয়ে গেলে কি কেউ বাইরে বেরোতে পারে? বড় মা তাই ঘরেই থাকে। বাবু বেরোতে বারণ করে, মাঝে মধ্যে বেরোয়। তবে ছোট মা তো এখানে থাকতো না। 2 মাস হলো বড়বাবু এখানে তাকে এনেছেন, তবে ছোট দাদাবাবু বাইরে বেরোয়। তোমাকে একটা কথা জিজ্ঞেস করি? আমি কাউকে বলবো না। তোমার ছোট দাদাবাবু কি নেশা করেন? ল্যাপটপের স্ক্রিনে মোহিত দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে মনসা জবাব দিল, কাউকে বলো না। আমি শুনেছি ছোট দাদাবাবু নাকি সাপের বিষে নেশা করে। একদিন ছোট মার সঙ্গে ঝগড়া হচ্ছিল বড়বাবু। তখন ছোট মা বড়বাবুকে বলছিল, তুমি ওকে সাপের বিষে নেশা ধরিয়েছ কেন? এ নিয়ে ঝগড়া হচ্ছিল। তার কথা শুনে মৃদু চমকে উঠল কিটিরা। কিটি এরপর তাকে আরো কিছু একটা জিজ্ঞেস করতে যাচ্ছিল, কিন্তু মনসা হঠাৎ একটু লজ্জিত স্বরে বলে উঠল, ও মা, সিনেমাতে আবার শঙ্খ লাগা দেখায় নাকি? এ রাম! কিটিরা তার কথা শুনে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল সিনেমায় একটা বেড সিন দেখাচ্ছে। আধো অন্ধকার একটা ঘরে সাপের মতোই পরস্পরকে আলিঙ্গন করে শুয়ে আছে দুজন নরনারী। মনসা সেই দৃশ্যের দিকে তাকিয়ে এরপর অনেকটা নিজের মনেই বলল, এ শঙ্খ লাগা আমি শঙ্খচূড়ে শঙ্খ লাগা দেখতে গিয়ে রাতে দেখেছি, ও পাশে ভাঙা ঘরে। কথাটা কানে যেতেই কিটি বলে উঠল, এরকম শঙ্খ লাগা এ বাড়ির ভাঙা ঘরে? মনসা এতক্ষণ পর স্ক্রিনের থেকে মুখ তুলে তাকালো কিটিদের দিকে। কেমন যেন একটা অপ্রস্তুত ভাবে সে বলল, না, মানে এরকম শঙ্খ লাগা? মনসার কথা শেষ হবার আগেই আসছি। বলে ঘরে ঢুকলো সঞ্জীবন। তাকে দেখেই তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল মনসা। সঞ্জীবন যেন একটু গম্ভীর ভাবে বললেন, মনসা কি বলছিল? শঙ্খ লাগা না কি একটা বলছিল শুনলাম যেন। কিটি চট করে বলল, ও বলছিল এ বাড়িতেও সাপের শঙ্খ লাগা দেখেছে। তা হতে পারে। এ বাড়ির আশেপাশে তো জলাজমি, সেখান থেকেও বাইরের সাপ মাঝে মধ্যেই ঢোকে। তবে এই শঙ্খ লাগার ব্যাপারে মানুষের একটা ভ্রান্ত ধারণার কথা আপনাদের বলব।
অনেক সময় রাস্তার পাশে দাঁড়ার সাপের যুগল নৃত্য দেখা যায় তাদের প্রজননকালে। কোনো কোনো সময় তারা পরস্পরের লেজ মিচিয়ে উঠে দাঁড়িয়ে এই নাচ নাচে। লোকে ভাবে ওরা সঙ্গম করছে। পাড়াগাঁয়ের লোক গামছা পেতে দেয় ওদের দিকে। গামছার ওপর সঙ্গম করলে সেই কাপড় গামছা ঘরে রাখলে নাকি মনসার কৃপা হয়। কিন্তু মজার ব্যাপার হলো, যে দুটো সাপ নাচছে সেই দুটোই পুরুষ সাপ। মিলন ঋতুতে ওরা এই নাচ নাচে, যাতে অন্য কোনো পুরুষ সাপ এই এলাকায় না ঢোকে। নাচ শেষ হলে ওই দুজন সঙ্গিনীর সাথে মিলিত হতে চলে যায়। তারা আড়ালে থাকে। সাপের সঙ্গম অনেকটা মানুষের মতোই, প্রকাশ্যে চোখে পড়ে না। যাই হোক, এইসব কথা আপাতত বাদ দিই। কাজ কিছু এগোলো? না, সবে তো এলাম। তবে একটা প্রশ্ন আছে, সাপের বিষ দিয়ে কি নেশা করা যায়? সঞ্জীবন যেন একটু থমকে গেলেন, তারপর একটু চাপা স্বরে বললেন, হ্যাঁ, করা যায়, তবে রিস্ক থেকে যায় মারাত্মক। কিভাবে? একটা হাঁড়িতে সাপ রেখে তার উপর ঝাঁঝরির মতন ছিদ্রওয়ালা ঢাকা চাপিয়ে দেওয়া হয়। সাপ ভয় পেয়ে বা উত্তেজিত হয়ে ঝাঁঝরিতে ছোবল দেয়। ফুটো দিয়ে সেই বিষ বাইরে এলে তার জিভ দিয়ে চাটা হয়। কারো জিভে বা অন্ত্রে যদি কোনো ক্ষত বা আলসার থাকে, তবে ওই বিষ রক্তে মিশে কিন্তু মৃত্যুও হয়। লাতিন আমেরিকা উপজাতিদের আমি এইভাবেই নেশা করতে দেখেছি। যাচ্ছি, কাল আমি আমার ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে দেখাবো কিভাবে বিষ বার করা হয়। এরপর দু একটা টুকিটাকি কথা বলে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন সঞ্জীবন। বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, ঘরের আলোটা তেজও কমে আসছে। কিটি ল্যাপটপটা বন্ধ করে দিল। রাত 9টা নাগাদ খাবার দিয়ে গেল মনসা, কিন্তু সে আর দাঁড়ালো না। কিটিরা খাবার শেষ করতে না করতেই বাতি নিভে গেল। রাত 9টার মধ্যে কেমন যেন নিঝুম হয়ে গেল বাড়িটা। দুজনে বিছানায় শুয়ে পড়ল। টিনা কিটিকে জিজ্ঞেস করলো, কি বুঝলি? এখন বোঝার তেমন সময় আসেনি। টিনা ঘুমিয়ে পড়ল। অন্ধকার ঘরে সিলিংয়ের দিকে তাকিয়ে কিটি চুপচাপ শুয়ে রইল। ঘুমিয়ে পড়েছিল টিনা। রাতে হঠাৎ কিটির ধাক্কায় তার ঘুম ভেঙে গেল। বেশি রাত অবশ্য হয়নি, 12:30 বাজে। কলকাতায় থাকলে এ সময় তারা রাতের খাবার খেতে বসে। টিনা কিটির ধাক্কায় ধর্মর করে উঠে বসে বলল, কি হলো কি হলো কি হলো? ঘরে সাপ ঢুকেছে নাকি? না, সাপ ঢোকেনি, একটা জিনিস দেখবি আয়। কিটি জানলার সামনে দিয়ে পাল্লার একটু আড়ালে দাঁড়ালো। তার পিছনে টিনাও গিয়ে দাঁড়ালো। বাইরে বৃষ্টি ধরে গেছে। মেঘের আড়াল থেকে চাঁদ উঠে দিচ্ছে। ব্যাঙের ঐকতান ভেসে আসছে বাড়ির পিছনে জল ভরা জমিটার থেকে। আর সেই জমিতে অস্পষ্ট ছায়ামূর্তির মতো ঘুরে বেড়াচ্ছে একটা লোক। তার এক হাতে একটা লাঠি, অন্য হাতে ছোট একটা লণ্ঠন। লণ্ঠনটা সে মাঝে মধ্যে উপরে তুলে ধরছে। জলা জমিতে ঘুরে বেড়াচ্ছে লোকটা। লণ্ঠনটাও যেন আরো ভৌতিক করে তুলছে লোকটাকে, যেন সে কোনো জলার প্রেত। টিনা জিজ্ঞেস করল, লোকটা কি বলতো? সম্ভবত সে ব্যাঙবাবু হবেন, এত রাতে ব্যাঙ খুঁজতে বেরিয়েছেন। লোকটা কিছুক্ষণ ঘোরাঘুরি করলো বাড়ির পিছন দিকে। তারপর চলা মাঠ ভেঙে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল মাঠের শেষ প্রান্তে। কিটি বলল, শুয়ে পড়, কাল সকালবেলা উঠা আছে। ভোরবেলা মনুষ্যের ডাকে ঘুম ভাঙল কিটিকে। মেঘ কেটে গেছে, ভোরের নতুন আলো ঘরে ঢুকেছে। দরজা খুলতেই মনুষ্য চা নিয়ে ঘরে ঢুকলো। আজ মনুষ্যকে বেশ ঝলমলে লাগছে। তার পরনে একটা রংচঙে সাপা শাড়ি, নতুন ব্লাউজ। ভোরবেলায় মনে হয় স্নান সেরে নিয়েছে সে। হাতে কাঁচের লাল চুড়ি পরেছে, চুলের কাঁটা দিয়ে সুন্দর করে খোপা বেঁধেছে। কিটি তাকে দেখে হেসে বলল, সাত সকালে এত সুন্দর সেজেছ যে? ও মা, সাজবো না? আজ কি দিন মনে নেই? কি দিন? এটা তো শ্রাবণ মাসের শেষ দিন। এবার বলো আজ কোন দিন? কিটি কিছুটা আন্দাজ করে জবাব দিতে যাচ্ছিল, কিন্তু তার আগেই মনুষ্য বলে উঠল,
এ মা, তোমরা জানো না আজ তো মা মনসার পুজো? এ বাড়িতে মনসা পুজো হয়? না, এই বাড়িতে হয় না, গ্রামে। তোমাদের কাছে ক্লিপ আছে গো? কাঁটা দিয়ে এত বড় খোপা আটকানো যাচ্ছে না, খালি খুলে যাচ্ছে। না গো, ক্লিপ নেই, থাকলে দিতাম। আমাদের কাঁধ পর্যন্ত চুল, ক্লিপ লাগে না। আমি এখন যাই, দুপুরবেলা তোমাদের জন্য মার প্রসাদ আনবো। আর আমাদের সেই সাপের শঙ্খ লাগা কখন দেখাবে? মনসা কয়েক মুহূর্ত যেন থমকে গেল, তারপর নিজেকে সামলে নিয়ে হেসে উঠে ফিস ফিস করে রহস্যময় ভঙ্গিতে বলল, আজ থাকবে তো তোমরা? আজ রাতেই দেখাবো। পাগল বুড়োটা কি বলে যেন বলে, কালকে উঠে সাপালি, সাপে সাপে মিতালি, সামাল সামাল ভাই, কাছে যেও না, আমি তোমাদের সাপের রাজা, শঙ্খচূড়ের শঙ্খ লাগা দেখাবো, শঙ্খচূড় সাপালি, সাপে সাপে মিতালি। বলতে বলতে ঘর ছেড়ে বেরিয়ে গেল মনসা। কিটিও বিড়বিড় করে একবার বলল। একেবারে তৈরি হয়ে 8টা নাগাদ নিচে নামলো কিটিরা। সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতেই কিটিরা শুনতে পেল সঞ্জীবন কার উদ্দেশ্যে যেন বলছেন। কাল কোথায় গেছিলে তুমি? গাড়ির মাইলেজের কাঁটা বলছে 70 কিলোমিটার গাড়ি চালিয়েছো তুমি। তোমাকে না বারণ করেছিলাম বারাসাতের বাইরে যাবে না? হাইওয়ে ধরে কৃষ্ণনগরের দিকে চলে গিয়েছিলাম আঙ্কেল। তার মানে চাঁপাডালি হয়ে ন্যাশনাল হাইওয়ে ধরেছিলে? রাস্তায় পুলিশ ধরলে কি হতো? তোমার তো আবার লাইসেন্সও নেই। নিচে নেমে কিটিরা দেখতে পেল তাদের দুজনকে, সঞ্জীবন আর অরিত্র। তারা দুজনেই একটু যেন থতমত খেয়ে গেল কিটিদের দেখে। সঞ্জীবন কাষ্ঠ হেসে কিটিদের বললেন, এই ছেলেটাকে নিয়ে আর পারা যায় না, গাড়ি হাতে পেলেই যেখান সেখান চলে যায়। অরিত্র কিছু বলল না, কিটিদের দিকে একবার তাকিয়ে অন্যদিকে চলে গেল। সঞ্জীবন এরপর কিটিদের বলল, চলুন এবার আমি আপনাদের আমার ল্যাবরেটরি আর কিভাবে সাপের বিষ নেওয়া হয় তা দেখাবো। হ্যাঁ চলুন। সঞ্জীবনের পিছন পিছন কিটিরাও গিয়ে হাজির হলো সাপের ঘরের 2টো ঘরের আগে একটা ঘরে। ভিতরে ঢুকেই তারা দেখতে পেল নিরুপমকে। কিটিদের দেখে মৃদু হাসল সে। কিটিরাও হাসল। বেশ বড় ঘর, জানলা দিয়ে আলো আসছে ঘরে, তাছাড়াও বাতিও জ্বলছে। ঘরের মধ্যে বেশ কয়েকটা বড় বড় টেবিল, তার উপর কাঠের স্ট্যান্ডে রাখা আছে নানা ধরনের কাচের টিউব, পানেল ইত্যাদি। একটা বেশ বড় রেফ্রিজারেটরও একদিকে দেওয়ালে গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। সঞ্জীবন নিরুপমকে জিজ্ঞেস করলেন, এনেছো? বলে টেবিলের ওপর রাখা একটা কাঠের বাক্স দেখালো। কিটিরা বুঝতে পারল বাক্সটার মধ্যে সাপ আছে। ওরকম সাপের বাক্স সাপের ঘরে গতকালই দেখেছে কিটিরা। যে টেবিলে বাক্সটা রাখা আছে সে টেবিলের সামনে সঞ্জীবন বাবুর সামনে গিয়ে দাঁড়ালো কিটিরা। টেবিলের এক থেকে অদ্ভুত একটা কাচের পানেল তুলে নিল সঞ্জীবন। পানেলের মুখটা একটা স্বচ্ছ রবারের পর্দা বাঁধা। পানেলটা ভালো করে পরীক্ষা করে স্ট্যান্ডে রাখলেন তিনি। নিরুপম ঘরের কোণা থেকে একটা স্নেক স্টিক তুলে এলে সঞ্জীবনের হাতে দিল। তিনি কিটিদের দিকে তাকিয়ে একবার শুধু বললেন। কাঠের বাক্সটা খুব সাবধানে খুলে স্নেক স্টিকটা সঞ্জীবন তার মধ্যে ঢোকালেন। একটা চাপা ফুসফুস শব্দ যেন কানে এলো কিটিদের। কিছুক্ষণের মধ্যেই তিনি স্টিক দিয়ে ধীরে ধীরে বার করে আনলেন 4 চারেক লম্বা একটা কুচকুচে কালো সাপ। স্নেক স্টিকটার বাঁকানো অংশ থেকে গলা ঝুলিয়ে ঘরের চারপাশে তাকাতে লাগলো সাপটা। কি কুৎসিত দেখতে তাকে! ছোট্ট চোখ দুটো জেগে আছে হিংস্রতা। তার লাল চেরা জিভটা মাঝে মধ্যে বাতাসে ছুটছে সে। কিটিরও গা শিরশির করে উঠল প্রাণীটাকে দেখে। সঞ্জীবন সাপশুদ্ধ স্টিকটাকে ডান হাত থেকে বাঁ হাতে নিলেন। তার স্ত্রীর দৃষ্টি সাপটার দিকে নিবদ্ধ, আর তার ডান হাতটা ধীরে নেমে আসতে লাগলো সাপটার দিকে। আর এরপরে মুহূর্তের মধ্যে অসাধারণ ক্ষিপ্রতায় সঞ্জীবন চেপে ধরলেন সাপটার গলা। সাপটাকে স্নেক স্টিক থেকে টেনে নিলেন তিনি। সাপটার দেহ এবার সঞ্জীবনের বাহু জড়িয়ে পাক খেতে লাগলো। সেই কাঁচের পানেলটা তুলে ধরে নিলেন সঞ্জীবন।
সাপটার মুখ আর গলায় সঞ্জীবনের আঙুলের চাপের কারণে ফাঁকা হয়ে গেছে। উপরের চোয়ালে আর বর্ষির মতো বাঁকানো দাঁত দুটো স্পষ্ট দেখতে পাচ্ছে কিটিরা। সঞ্জীবন সাপের মাথাটা এরপর চেপে ধরলেন ফানেলের রবারের পর্দার উপর। ক্রুদ্ধ ভীত সাপটা সঙ্গে সঙ্গে দাঁত বসাতে লাগলো সেই পর্দায়। সঞ্জীবন ইশারায় কিটিদের আরো কাছে এগিয়ে আসতে বললেন। কিটিরা এগিয়ে যেতে সঞ্জীবন চাপা স্বরে বললেন। তারা সেটার দিকে তাকিয়ে বুঝতে পারল সাপটার প্রতিবারের কামড়ের সঙ্গে ফানেলের পর্দা ফুটো হয়ে ঈষৎ হলুদ রঙের তরল পদার্থ চুইয়ে নামছে ফানেলের ভিতর। কেউটের বিষ। বেশ কিছু সময় ধরে ফানেলের সাপের মাথা চেপে ধরে দাঁড়িয়ে রইলেন সঞ্জীবন। বিষ গিয়ে জমা হতে লাগলো ফানেলের নিচে। কিটিরা মন্ত্রমুগ্ধের মতো দেখতে লাগলো সাপের বিষ ভাঙা দৃশ্য। কাজ শেষ হলে সঞ্জীবন সাপটাকে সরিয়ে নিলেন। তারপর তাকে ঢুকিয়ে দিলেন বাক্সের ভিতর। নিরুপম বাক্সটার মুখ বন্ধ করে দিল। টিনা জিজ্ঞেস করলো, এবার এই বিষটাকে নিয়ে কি করা হবে? আপাতত এটা ফ্রিজে থাকে, তারপর শুকিয়ে বিক্রি করা হবে। বিক্রি মানেই বিদেশে যাবে। আমাদের দেশে অ্যান্টিভেনাম আগের মতো তৈরি করা হচ্ছে না। দক্ষিণ ভারতের কয়েকটা জায়গাতে শুধু তৈরি করা হয়। তাদের অবশ্য নিজেদের স্নেক ফার্ম আছে। আমাদেরগুলো বিদেশে যায়, তারপর অ্যান্টিভেনাম হয়ে আবার দেশে ফিরে আসে। সেক্ষেত্রে এর দাম বহুগুণ বেড়ে যায়। এদেশে অ্যান্টিভেনাম তৈরি হচ্ছে না কেন? সাপের বিষ অ্যান্টিবডি নিয়ে গবেষণা এখন তো প্রায় বন্ধের মুখে। একমাত্র ঘোড়ার রক্তই পারে এর অ্যান্টিবডি তৈরি করতে। রেসের মাঠের বুড়ো ঘোড়া বা পুলিশের বুড়ো ঘোড়ার এই কাজে ব্যবহার করা হতো। ঘোড়ার রক্তে সাপের বিষ ঢোকাতে হয় অ্যান্টিবডি তৈরি করার জন্য। কিন্তু দেশের সরকার পশু ক্লেশ দূর করতে ঘোড়া নিয়ে গবেষণা বন্ধ করে দিয়েছে। কিন্তু মজাদার ব্যাপার হলো, মানুষকে বাঁচাবার জন্য যে সিরাম কোথা থেকে পাওয়া যাবে তার উত্তর দিল না। কেউটের বিষটাকে ফানেল থেকে এরপর টেস্ট টিউবের মধ্যে ঢালতে ঢালতে সঞ্জীবন বললেন, বিষ ভাঙার পর সাপ দুর্বল হয়ে গেলেও বেশ রেগে থাকে। এখনো ওর যা বিষ আছে তা 5টা মানুষকে মেরে ফেলতে পারে। ফানেল থেকে টিউবে বিষ ঢালা হয়ে গেলে ফ্রিজ খুললেন সঞ্জীবন। ফ্রিজের ভেতরটা বিশেষভাবে তৈরি, সাপের বিষ ভর্তি। গায়ে লেবেল আটা টেস্ট টিউব রাখা আছে ফ্রিজের ভেতর। সেখানেই তিনি রাখলেন টিউবটা। এর কিছুক্ষণের মধ্যেই ল্যাবরেটরি ছেড়ে বাইরে বেরিয়ে এলে সবাই। সঞ্জীবন বললেন, আমাকে এবারে একটু বাইরে যেতে হবে। আপনারা? আপনি যান, আমরা আজ বাড়ির আশেপাশটা একটু ঘুরে দেখি। বাড়ির বাইরে বেরিয়ে এলো কিটিরা। সুন্দর দিন। বৃষ্টি স্নাত গাছের পাতাগুলো সূর্যের আলোতে আরো সবুজ লাগছে। পাখির ডাকও শোনা যাচ্ছে। বাড়িটাকে বের দিয়ে কিটিরা বাড়ির পিছন দিকে ফাঁকা জমিটার দিকে এসে দাঁড়ালো। গোড়ালি পর্যন্ত জল জমে আছে মাঠে। এখানেই গতকাল রাতে ব্যাঙ শিকার করতে বেরিয়েছিলেন ব্যাঙবাবু। কিটি একবার তাকালো বাড়ির পিছনের দোতলা সেই বারান্দার দিকে। সেখানে কেউ নেই। লাগোয়া ঘরটার দরজা জানলো সব বন্ধ। সেদিকে তাকিয়ে কিটি বলল, সঞ্জীবন বাবু স্ত্রীর সাথে আজকে একবার দেখা করতে হবে। ওকে কাছ থেকে দেখাটা খুব দরকার। কোথায় যেন ঢাক বাজছে, সম্ভবত মনসা পুজোর ঢাক। গ্রামের ভিতর থেকে ভেসে আসছে শব্দটা। কিটি বলল, কোথায় যেন ঢাক বাজছে? সম্ভবত মনসা পুজোর ঢাক। গ্রামের ভেতর থেকে ভেসে আসছে। চল মাঠের ওপাশ থেকে একবার ঘুরে আসি। ওদিক দিয়ে নিশ্চয়ই গ্রামের ভেতরে যাওয়া যায়। জলা জমিটার একপাশে একটা উঁচু আলের মতো জায়গা আছে। সেটা ধরে মাঠের অন্য প্রান্তে হাঁটতে শুরু করলো তারা। যেতে যেতে কিটি বলল, সঞ্জীবন বাবুর সাথে অরিত্র বলে ছেলেটার কথাবার্তা শুনলি তো? অরিত্র বলল যে কৃষ্ণনগরে গিয়েছিল। আবার তার মার কথা শুনে মনে হলো যে সে আসলে কলকাতায় মিস্টার বুধিয়ার বাড়িতেই গিয়েছিল। সঞ্জীবন বাবুর তার গাড়ির যে কিলোমিটারের হিসেব অরিত্রকে বলছিলেন, তাতে আমারও মনে হয় অরিত্র কলকাতাতেই গিয়েছিল।
সবটা মিলিয়ে মনে হচ্ছে অরিত্র তার মা সঞ্জীবন বাবুর অগোচরে মিস্টার বুধিয়ার সাথে যোগাযোগ করছেন। কিন্তু এর কারণ কি? ভাবছি কলকাতায় গিয়ে মিস্টার বুধিয়ার সাথে একবার দেখা করব। হাঁটতে হাঁটতে মাঠের অন্য প্রান্তে একসময় পৌঁছে গেল কিটিরা। আম, কাঁঠাল, শিমুল, বেশ কিছু গাছের দঙ্গল সেখানে। তার মধ্যে দিয়ে একটা পায়ে চলা পথ এগিয়েছে গ্রামের ভিতর। আর সেই পথের পাশেই দাঁড়িয়ে আছে নিঃসঙ্গ একটা বাড়ি। পুরোনো দিনের ইটের দেওয়াল আর অ্যাসবেস্টারের ছাদ। আকারে বেশি বড় নয় বাড়িটা। বাইরে থেকে কিটিরা অনুমান করলো সম্ভবত গোটা চারেক ঘর আছে বাড়িটাতে। আর একটা অদ্ভুত জিনিস খেয়াল করলো কিটিরা। বাড়ি ঘিরে দাঁড়িয়ে থাকা বিরাট বিরাট গাছগুলোর নিচে রয়েছে বেশ বড় বড় কিছু অগভীর চৌবাচ্চা। অধিকাংশ চৌবাচ্চা ভেঙে গেলেও বেশ কিছু চৌবাচ্চা এখনো মোটামুটি অক্ষত আছে। সম্ভবত বৃষ্টির জলে প্রায় টইটুম্বর সেই চৌবাচ্চাগুলো। বাড়িটার দরজা আর বেশ কয়েকটা জানলা খোলা। সদর দরজাটার সামনেটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। কিটি বাড়িটা দেখে বেশ অবাক হয়ে বলল, এরকম জংলা জায়গাতে কে থাকে? কিন্তু তার কথা শেষ হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই তার প্রশ্নের জবাব মিলে গেল। বাড়ির ভিতর থেকে দরজার সামনে এসে দাঁড়ালো একজন লোক। তার পরনে ধুতি ফতুয়া। আরে সেই ব্যাঙবাবু, নীলকণ্ঠ পালিত। ভদ্রলোকের সঙ্গে কিটিদের চোখাচোখি হতেই তিনি মৃদু বিস্মিত ভাবে বললেন, আপনারা? কিটি তার দিকে কিছুটা এগিয়ে গিয়ে বললেন, হ্যাঁ, সকালে ঘুরতে বেরিয়েছি, এদিকে চলে এলাম। আপনি বাড়িতেই থাকেন? আসুন আসুন, আপনারা ভেতরে আসুন। আমি সঞ্জীবনের ওখানে গেছিলাম, শুনলাম আপনারা খবরের কাগজের লোক। ভেতরে ঢুকতে ঢুকতে কিটি জিজ্ঞেস করলো, কে কে থাকেন এই বাড়িতে? আমি একলা মানুষ, সংসার বলতে যা বোঝায় তা আমার নেই। আমি একলাই থাকি এ বাড়িতে। মামুলি ঘর, সামান্য আসবাবপত্র আছে ঘরে। কিটিরা একটা ছেঁড়া সোফায় বসলো। নীলকণ্ঠ তাদের মুখোমুখি অন্য একটা চেয়ারে বসার পর টিনা জিজ্ঞেস করলো, বাড়ির বাইরে অনেকগুলো পুরনো চৌবাচ্চা দেখলাম, ওইগুলোতে কি হতো? ওসব চৌবাচ্চাগুলো কিন্তু 150-200 বছরের পুরনো। ইংরেজ আমলে এ তল্লাটে নীল চাষ করা হতো। নীল গাছ পচানো হতো ওইসব চৌবাচ্চাতে। এ তল্লাটে একসময় সর্বত্রই চৌবাচ্চা দেখা যেত। লোকজন ঘরবাড়ি বানাবার জন্য চৌবাচ্চাগুলোর ইট ভেঙে নিয়ে গেছে, কিছু টিকে আছে এখানে ওখানে। ওই চৌবাচ্চাগুলোর জন্যই ও বাড়িতে আছি। ওগুলো আমার কাজে লাগে। কেন? বর্ষাকালে ব্যাঙ ধরে আমি ওই চৌবাচ্চাগুলোর মধ্যেই রাখি। তারপর সারা বছর ধরে নানা জায়গাতে সাপ্লাই দেই। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির প্র্যাকটিক্যাল রুমের জন্য। সঞ্জীবনের ওখানে তো আছেই, তাছাড়া বুধিয়া স্নেক ফার্ম বলে একটা ফার্মেও দেই। বুধিয়া স্নেক? স্নেক ফার্মটা কোথায়? ওই স্নেক ফার্মটা দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে। তবে মিস্টার বুধিয়ার আপিস শিয়ালদার কাছেই, উনি ওখানেই বসেন। তবে মাদ্রাজে ওর আরো বড় একটা স্নেক ফার্ম আছে। আপনার অসুবিধে না থাকলে মিস্টার বুধিয়ার ঠিকানাটা দেবেন? যদি উনি ওনার স্নেক ফার্মটা আমাদের দেখার অনুমতি দেন, সে ব্যাপারে ওনার সাথে কথা বলবো। নীলকণ্ঠবাবু ভেতরের ঘরে গিয়ে কিছুক্ষণের মধ্যে ফিরে এসে একটা ভিজিটিং কার্ড কিটির হাতে ধরিয়ে দিয়ে বললেন, এটা রেখে দিন, ওনার কার্ড, ঠিকানা, ফোন নম্বর সবকিছু লেখা আছে এতে। থ্যাংক ইউ। আপনারা কোন কাগজের লোক? নির্দিষ্ট কোনো কাগজ নেই, আমরা ফ্রিল্যান্সার। আমি সাধারণত বড় কাগজগুলোর জন্যই লিখি। এই কথা বলতে বলতেই কিটির হঠাৎ দৃষ্টি পড়ল ঘরের এক কোণে টেবিলের ওপর রাখা একটা বাঁধানো ফটোগ্রাফের ওপর। ছবিতে দেখা যাচ্ছে একটা বিশাল অজগর জাতীয় সাপের সামনে দাঁড়িয়ে আছেন নীলকণ্ঠবাবু। কিটি চেয়ার ছেড়ে উঠে সেই টেবিলের সামনে গিয়ে ছবিটা ভালো করে দেখতে দেখতে একটু বিস্মিতভাবে জিজ্ঞেস করলো, এটা কি সাপ? অজগর? ওটা একটা অ্যানাকন্ডা, 30 ফুট লম্বা সাপটা।
অ্যানাকোন্ডা? হ্যাঁ, অ্যানাকন্ডা। ও ছবি পেরুর জুলজিক্যাল পার্কে তোল। আপনি পেরু মানে লাতিন আমেরিকা গিয়েছিলেন? হ্যাঁ, গেছিলাম। বছর 2 আগে সঞ্জীবন আমাজন কোবরা খুঁজতে পেরু গেছিল। তার সঙ্গী হিসেবেই গেছিলাম। যদিও শেষ পর্যন্ত সাপটাকে ধরা যায়নি, কিন্তু দেশটা সম্বন্ধে একটা অভিজ্ঞতা হলো। সেটাই বা কম কি? একটা কথা জিজ্ঞেস করছি, কিছু মনে করবেন না। আপনি সঞ্জীবন সঞ্জীবন করছেন, উনি কি আপনার স্থানীয় বন্ধু? কিটির এই প্রশ্ন শুনে কয়েক মুহূর্ত চুপ করে থাকার পর নীলকণ্ঠ একটু বিষণ্ণভাবে বললেন, হ্যাঁ, একসময় সে বন্ধুই ছিল, তবে এখনো অনেক উপরে উঠে গেছে। ও এখন স্নেক ফার্মের মালিক, অনেক পয়সা ওর। আর আমি এখন ব্যাং বাবু। দেখলেন তো কাল ছেলেগুলো কেমন খ্যাপাচ্ছিল আমাকে। এখন আমাদের সম্পর্কটা অনেকটা মালিক কর্মচারীর মতো। সঞ্জীবন আর তার স্ত্রী দুজনেই এই গ্রামেরই লোক। সঞ্জীবন অবশ্য বহুদিন এখানে ছিল না, উড়িষ্যায় একটা স্নেক ফার্মে কাজ করত। বছর 15 হলো এই গ্রামে ফিরে এসে নিজেই স্নেক ফার্ম খুলেছে। সামান্য কিছু কথাবার্তার পর কিটি বলল, আমরা এবার যাব, তবে তার আগে আপনার ব্যাঙের সংগ্রহটা একবার দেখব। সঞ্জীবন বাবুর সাপের সংগ্রহটা যখন দেখলাম, তখন আপনারটাও দেখে যাই। আপনারা পরিহাস করছেন? ব্যাং নিয়ে নিশ্চয়ই আপনারা খবরের কাগজে লিখবেন না? না না, পরিহাস নয়। সঞ্জীবন বাবুর মতো আপনার পেশাটাও বড় বিচিত্র। যদি আপনাকে নিয়ে একটা কভার স্টোরি করা যায়, তাই ভাবছি। কিটির কথা শুনে মৃদু হাসলেন নীলকণ্ঠবাবু। তারপর বললেন, ঠিক আছে, চলুন দেখাচ্ছি। বাড়ি থেকে নীলকণ্ঠবাবুর সঙ্গে বেরিয়ে বাড়ির পিছন দিকে যেতেই ব্যাঙের ডাক কানে এলো কিটিদের। বাড়ির পিছন দিকে গাছগুলোর নিচে রয়েছে বেশ বড় কয়েকটা চৌবাচ্চা। ব্যাঙের অবিশ্রান্ত ডাক ভেসে আসছে চৌবাচ্চা থেকে, যেন পৃথিবীর সব ব্যাঙ এসে মিলিত হয়েছে এখানে। অদ্ভুত এক কনসার্ট। চৌবাচ্চাগুলো মেরামত করে নেটের ঢাকনা বসানো হয়েছে, যাতে ব্যাঙগুলো লাফিয়ে বাইরে বেরোতে না পারে সেজন্য। একটা বড় চৌবাচ্চার সামনে কিটিদের নিয়ে দাঁড় করালেন নীলকণ্ঠ। তিনি বললেন, কি আর দেখবেন, ব্যাঙের তো আর বিষ নেই। থাকলে ব্যাঙেরও কদর থাকতো। ব্যাঙ অনেকটা আমারই মতো। বিষণ্ণভাবে হাসলেন নীলকণ্ঠবাবু। চৌবাচ্চার মধ্যে রয়েছে নানা আকারের নানা ধরনের ব্যাঙ। কেউ জলের মধ্যে ছপ ছপ শব্দ লাগাচ্ছে, কেউ ডাকছে, কেউ বা ড্যাব ড্যাবে চোখে তাকিয়ে আছে। নীলকণ্ঠবাবু বললেন, এক এক ধরনের সাপ কিন্তু এক এক ধরনের ব্যাঙ খেতে পছন্দ করে। ওই যে সবুজ রোগা পাতলা ব্যাঙগুলো দেখছেন, ওগুলো গেছো ব্যাঙ। গোড়া প্রজাতির সাপরা ওদের খেতে ভালোবাসে। কালো কুড়ো ব্যাঙগুলো ধান খেতে থাকে। শঙ্খচূড় বা কেউটে প্রিয় খাদ্য ওরা। আবার ওই যে পেট মোটা কালো ব্যাঙগুলো দানাশের খুব পছন্দ। পরপর বেশ কয়েকটা চৌবাচ্চা ব্যাঙে ভর্তি। সেগুলো ঘুরে ঘুরে দেখার পর কিটি বলল, আর ওইটা কি ব্যাঙ? অদ্ভুত দেখতে তো। কোনটা? ওই যে চৌবাচ্চাটার ওই কোণে যেটা ভাসছে, পিঠে কালো ডোরা। ও, ওইটা। ওটাকে আমি গ্রামেরই এক পুকুর থেকে ধরেছি। আমার ধারণা ওটা কোনো ধরনের কুলো ব্যাঙই হবে। প্রকৃতির খেয়ালে পিঠের চামড়াটা হলুদ হয়েছে, অনেকটা ঠিক মানুষের শ্বেতরোগের মতো হবে হয়তো। ঠিক আছে, এবার আমরা চলি, আবার হয়তো দেখা হবে। আমি বিকেলের দিকে একবার ও বাড়িতে যাব, আপনারা থাকলে দেখা হতে পারে। আচ্ছা। বলে মৃদু হেসে কিটি ফেরার পথ হতে যাচ্ছিল। ঠিক সেই সময় গাছপালার ফাঁক দিয়ে চোখ পড়ল কিটিরা যে পথ ধরে সঞ্জীবন বাবুর বাড়ি ধরে এদিকে এসেছে, সে পথ ধরেই এদিকে আসছেন সেই খ্যাপাটে বৃদ্ধ কাশীরাজ চক্রবর্তী। কিটি তাকে দেখতে পেয়ে তার সম্বন্ধে নীলকণ্ঠবাবুর মতামত জানার জন্য জিজ্ঞেস করল,
ওই যে ভদ্রলোক আসছেন, উনি কে বলুন তো? কাল বিকেলে দেখলাম ও বাড়ির বাগানে ঘুরছিলেন। কথাবার্তা কেমন অসংলগ্ন মনে হলো। হ্যাঁ, ওর মাথাটা একটু খারাপ। এই গ্রামেই থাকেন, ওর কেউ নেই। মাঝে মধ্যে আমি ওকে খাবার দিই। অথচ জানেন, এক সময় এই গ্রামের অন্যতম ধনী ব্যক্তি ছিল ও। ঘটনাচক্রে কাশীনাথ কাকাও স্নেক ফার্মের সঙ্গে যুক্ত ছিল। উড়িষ্যার একটা বড় ফার্ম, যেখানে সঞ্জীবনও একসময় কাজ করত। সে ফার্মে শুধু বীজতলা নয়, অ্যান্টিভেনামও তৈরি হতো সে সময়। জানেন নিশ্চয়ই, ঘোড়ার দেহে বিষ ঢুকিয়ে অ্যান্টিবডি তৈরি করা হয়। কিন্তু সেসব ঘোড়া তারপর বেশি দিন বাঁচে না। কাশীনাথ কাকা কলকাতার রেসের মাঠ থেকে অকেজো ঘোড়া সংগ্রহ করে ওই ফার্মে পাঠাতো। রেসের মাঠে যেতে যেতেই কিভাবে যেন ঘোড়দৌড়ের নেশা পেয়ে বসলো ওকে। রেসের নেশায় তেই সর্বশান্ত হলেন। সব কিছু ওর চলে গেল, বিস্তর দেনাও হলো। সঞ্জীবন অবশ্য ওর দেনাটা মেটায়, কিন্তু মাথাটা খারাপ হয়ে যায় ওর। এখন সাপের মাথার মণি খুঁজে বেড়ায়। সঞ্জীবন বাবু ওর দেনা মেটালেন কেন? ব্যাপারটা শুনেছি আমি, কারণ জানি না। এবার আপনারা যান, আমিও চলি। বাড়ির দিকে ফিরলেন নীলকণ্ঠ। কিটিরাও নিজেদের পথে পা বাড়ালো। কিছুটা এগোবার পরই তারা মুখোমুখি হয়ে গেল কাশীনাথ চক্রবর্তীর। তিনি কিটিদের দেখতে পেয়ে থমকে দাঁড়িয়ে পড়ে হ্যাঁ, ব্যাংক দেখতে গিয়েছিলাম। বৃদ্ধ সঙ্গে সঙ্গে ঘাড় দুলিয়ে ছড়া কেটে উঠলেন। সাপের বাড়ি, ব্যাঙের বাসা, কোলা ব্যাঙের ছা, খায় দায় গান গায়, তাই রে নাই রে না। বেশ কয়েকবার ছড়াটা বলার পর থামলেন বৃদ্ধ। তারপর কিটি তাকে জিজ্ঞেস করল, আপনি কোথায় যাচ্ছেন? ওই ব্যাঙের বাসাতে? হ্যাঁ, যাচ্ছি। তোমাদের তাতে কি? বুঝবে মজা যখন ব্যাঙ দিয়ে সাপ খাওয়া। ব্যাং দিয়ে সাপ না, সাপ দিয়ে ব্যাং। খাবে দাদু? তার কথা শুনে বৃদ্ধ রেগে গিয়ে তার লাঠিটা এমন ভাবে উঁচিয়ে ধরলেন যে কিটিরা তফাতে সরে গেল। বৃদ্ধ এরপর আর কোনো কথা না বলে টলমল পায়ে হাঁটতে শুরু করলেন নীলকণ্ঠ পালিতের বাড়ির দিকে। কিটি মন্তব্য করল, লোকটা সত্যি অদ্ভুত। বাড়িতে ফিরে এলো কিটিরা। দোতলায় ওঠার মুখেই দাঁড়িয়েছিলেন সঞ্জীবন বাবু। তিনি বললেন, কোথায় কোথায় বেড়ালেন? মাঠের ওপাশে একটু হেঁটে এলাম। একটা কথা আছে আপনার সাথে। আপনার স্ত্রীর সাথে দেখা করতে চাই। ওনার সাথে এখনো দেখা হয়নি আমার। ওর সাথে কথা বলিয়ে দিচ্ছি, কিন্তু কথা বলে খুব একটা লাভ হবে বলে মনে হয় না। আসলে ওর মাথাটা গন্ডগোল হয়ে গেছে, অসংলগ্ন কথা বলে অনেক সময়। কিভাবে? কথা শেষ করলেন না সঞ্জীবন। তার গলাটা মনে হয় ধরে এলো। মেঝের দিকে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলেন তিনি। কিটি বলল, ও, আই এম সরি। আপনারা মামলা করেননি ওই কোম্পানির বিরুদ্ধে? না, সেটা সম্ভব ছিল না। কারণ প্রথমত কোম্পানিটি বিদেশি কোম্পানি, আর দ্বিতীয় ব্যাপারটা হলো বিনা রসিদেই ক্রিমটা কেনা হয়েছিল। বুঝলাম, কিন্তু ওনাকে আমি একটু দেখতে চাই। ঠিক আছে, আমি ওকে একটু তৈরি করে নিই। অনেক সময় ওর জামা কাপড় ঠিক থাকে না। আমি মিনিট 10 পরে আপনাদের ডাকছি। ঘরে ফিরে এলো কিটিরা। তবে মিনিট 10 নয়, আধ ঘন্টা পর ডাকতে এলেন সঞ্জীবন। বেশ কটা ঘর পেরিয়ে তিনি একটা ঘরে ঢুকলেন কিটিদের নিয়ে। খাট, আলমারি, ড্রেসিং টেবিল, সোফা ইত্যাদি আসবাবে ভর্তি ঘরটা। একটা বাতি জ্বলছে ঘরে। একটা সোফার কোণে জড়সড় হয়ে বসে আছেন এক ভদ্রমহিলা। মুখ,
গা, সারা দেহের চামড়া কেমন যেন পোড়া পোড়া, কালচে, খসখসে। মাথায় একটা স্কার্ফ বাঁধা, সম্ভবত তার চুলহীন মাথাটাকে ঢাকার জন্য। চোখের দৃষ্টিতে কেমন যেন ভয়ার্থ। তাকে ঘিরে চেয়ার নিয়ে বসলো কিটিরা। এনারা তোমার সঙ্গে দেখা করতে এসেছেন। কারা এরা? ওর কাছে একদিন আসবে, নতুন কোনো ক্রিম মাখিয়ে ওকে আবার ঠিক করে তুলবে। চাপা স্বরে বললেন সঞ্জীবন। কিটি রুবিনা দেবীকে বলল, না, আমরা হাস্টের লোক নই, আমরা আপনাকে দেখতে এসেছি। আপনি কি আমাদের ভয় পাচ্ছেন? কিটিদের এবার চমকে দিয়ে উচ্চস্বরে খিলখিলিয়ে হেসে রুবিনা দেবী বলে উঠলেন, ভয়? কিসের ভয়? সাপের বাসায় যে গোখরা সাপের সঙ্গে ঘর করে সে তোমাদের ভয় করবে? বুঝেছি, আপনি আমাদের দেখে ভয় পাননি। আসলে আমরা এখানে একটা কাজের জন্য এসেছি, সাপ সম্বন্ধে জানতে, সাপের ছবি তুলতে। এ বাড়িতে আমরা আছি, আপনার সাথে পরিচয় করতে এসেছি আমরা। ভদ্রমহিলা ঘোলাটে চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, সাপের ছবি তুলতে এসেছো? ওর ছবি তুলেছ? ওনার ছবি আমরা তুলব, আর আপনারও ছবি। কিটির কথা শোনা মাত্রই ভদ্রমহিলা দু হাতে মুখ ঢেকে ফেলে বললেন, না না, আমার ছবি তুলবে না। আমার ছবি আছে, ওই যে দেওয়ালের গায়ে। তার কথা শুনে কিটি আর টিনা ঘরের চারপাশে ভালো করে তাকাতেই দেওয়ালের গায়ে দেখতে পেল ছবিটা। বেশ বড় বাঁধানো এক নারীর হাফ বাস্ট ছবি। কিটি চেয়ার ছেড়ে উঠে গিয়ে দাঁড়ালো ছবিটার সামনে। অসামান্য রূপসী এক মহিলার ছবি, যেন কোনো ছবির নায়িকা। টিকালো নাক, গোলাপের পাপড়ির মতো ঠোঁট, হরিণীর চোখ, যুবতীর মাথায় একরাশ ঘন চুল। ছবিটা সম্ভবত কোনো স্টুডিওতে গিয়ে তোলা হয়েছিল। কিটি ছবিটার দিকে সপ্রশংসক দৃষ্টিতে তাকিয়ে ভদ্রমহিলার উদ্দেশ্যে বলল, আপনি খুব সুন্দর দেখতে তো। কিন্তু কিটির কথা কানে যাওয়াতেই রবিদেবী উঠে দাঁড়িয়ে প্রথমে চিৎকার করে বলে উঠলেন, না না, আমি সুন্দরী নই, সুন্দরী নই। তারপর টেবিলের উপর থেকে একটা ফুলদানি তুলে নিয়ে কিটির দিকে তাক করে বললেন, বেরো বেরো, এখনই এই ঘর থেকে বেরিয়ে যাও, নইলে আমি তোমাদের খুন করব। সঞ্জীবন বাবু সঙ্গে সঙ্গে উঠে গিয়ে তার স্ত্রীকে নিরস্ত করার জন্য বললেন, আরে আরে আরে, কি করছো? শান্ত হও, একটু শান্ত হও। ওনারা কি মনে করছেন বলো তো? ওনারা খুব ভালো, তুমি এমন কেন করছো? বেরো বেরো, নইলে মাথা ফাটিয়ে দেবো, কেউটে লেলিয়ে দেবো। পরিস্থিতি বুঝতে পেরে কিটি বলে উঠল, ঠিক আছে, ঠিক আছে, আপনি শান্ত হন, আমরা যাচ্ছি, আমরা এক্ষুনি চলে যাচ্ছি। ধীরে ধীরে ঘরের ভেতরে চিৎকার থেমে গেল। তারপর একসময় সঞ্জীবন বাবুও ঘরের বাইরে বেরিয়ে এলেন। পকেট থেকে রুমাল বার করে কপালে ঘাম মুছে তিনি কিটিদের উদ্দেশ্যে বললেন, আমি খুবই দুঃখিত, এমন ব্যাপার ঘটে যাবে আমি বুঝতেই পারিনি। আসলে ওর ছবিটাকে কেউ সুন্দর বললেও খুবই এক্সাইটেড হয়ে ওঠে। আপনার সরি বলার দরকার ছিল না, উনি তো অসুস্থ। ওনার এই মাথার গন্ডগোলটা কবে থেকে শুরু হয়েছে? ওর চেহারাটা ওই রকম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওকে ধীরে ধীরে মানসিক অবসাদ গ্রাস করতে শুরু করে। তবে মাস তিনেক ধরে ব্যাপারটা পাগলামিতে রূপ নিয়েছে। ব্যাপারটা বুঝতে পারছি। এবার তাহলে আপনারা ঘরে গিয়ে বিশ্রাম নিন, আমার একটু অন্য কাজ আছে। সঞ্জীবন বাবু এরপর নিচে যাবার জন্য সিঁড়ির দিকে এগোলেন, আর কিটিরাও নিজেদের ঘরে গিয়ে ঢুকল। ঘরে ঢোকার পর টিনা জিজ্ঞেস করল, কি বুঝছিস? এখনো বোঝার মতো তেমন সময় আসেনি, তবে একটা কথা বুঝতে পারছি, এখানকার লোকগুলো
বেশ অদ্ভুত। এই যেমন সঞ্জীবনবাবু সাপের বিষ ভাঙেন, রুবি দেবী পাগল, কেউ নেশাগ্রস্ত, কেউ বা আবার এ বাড়িতে সাপের বিষ খোঁজে, আবার কোনো লোক ব্যাঙ ধরে। তবে দুজনের সাথে আমার আলাদাভাবে এখনো কথা বলা হলো না। তারা হলেন সঞ্জীবনবাবুর সহকারী নিরুপম আর অরিত্রের মা অঞ্জনা দেবী। হয়তো দেখা যাবে তাদের চরিত্রেরও কিছু অদ্ভুত ব্যাপার আছে। অঞ্জনা দেবীর আচরণ আমার খুব একটা স্বাভাবিক লাগেনি। তবে ছেলেকে আমাদের সাথে আলাদা করে তিনি কেন কথা বলতে দিলেন না? এই মনসার কথা বললি না তো, যে তোকে শঙ্খ জুড়ে শঙ্খ লাগা দেখাবে বলেছে? মনসাকে কিন্তু আমার বেশ স্বাভাবিক বলেই মনে হচ্ছে, যদিও কেউ সন্দেহের ঊর্ধ্বে নয়। ওর শঙ্খচূড় শঙ্খ লাগা কথাটার অন্য কোনো তাৎপর্য থাকতেই পারে। এরপর আর কোনো কথা না বলে কিটি ব্যাগ থেকে একটা বই নিয়ে বিছানায় শুয়ে পড়ল। 1:30 নাগাদ দরজা ধাক্কানোর শব্দ শুনে টিনা দরজা খুলে দেখল মনসা এসেছে। তার হাতে শালপাতা চাপা দেওয়া দুটো থালা। ঘরে ঢুকে টেবিলের ওপর থালা দুটো রেখে মনসা বলল, তোমাদের জন্য পুজোর খিচুড়ি এনেছি, খাবে তো? নইলে অন্য কিছু করে আনি, বেশি সময় লাগবে না। শালপাতাটা তুলল মনসা। সঙ্গে সঙ্গে খিচুড়ির ভুরভুরে গন্ধ ছড়িয়ে পড়ল সারা ঘরে। শুধু খিচুড়ি নয়, তার সঙ্গে ফল প্রসাদও আছে। কিটি উঠে বসে বলল, তুমি এনেছো আমাদের জন্য, আর আমরা খাবো না? নিশ্চয়ই খাবো। মনসার মুখে সরলতা মাখা একটা হাসি ফুটে উঠল। সে বলল, তোমরা শহরে থাকো, তাই ভেবেছিলাম এসব খাবে কিনা। তোমরা খুব ভালো দিদিমণি। তোমাকে কিন্তু আজকে খুব সুন্দর দেখতে লাগছে। তোমার বর নিশ্চয়ই আজ খুব আদর করবে। তার কথা শুনে মনসা প্রথমে যেন একটু লজ্জা পেল। তারপর বলল, ওর কথা আর বলো না, ওর এসবে হুঁশই নেই। সারাদিন গাঁজা খেয়ে ঘরে পড়ে থাকে, আজও তেমনি পড়ে আছে। মাঝে একবার এ বাড়িতে আমি এসেছিলাম তোমাদের খোঁজে। ভাবলাম তোমাদের ঠাকুর দেখাতে নিয়ে যাব, দরজা বন্ধ ছিল। কোথায় গেছিলে তোমরা? বড় মার ঘরে? ও ঘরে বড় মা তোমাদের ঢুকতে দিল? সে তো আমাকে আর বড়বাবু ছাড়া ও ঘরে কাউকে ঢুকতে দেয় না। হ্যাঁ, তোমাদের বড়বাবুই নিয়ে গেছিল সে ঘরে। কত সুন্দর দেখতে ছিল বড় মা। আচ্ছা মনসা, তোমার বড় মা কিভাবে ওরকম হয়ে গেল বলো তো? আজ মা মনসার পুজো, আজকের দিনে মিথ্যে বলতে নেই। আমি জানি বড় মার আসলে কেন এমন হয়েছে। বড় মা আমাকে বলেছে। কি বলেছেন উনি? মনসা হয়তো উত্তর দিতে যাচ্ছিল, হঠাৎ টিনা দরজার দিকে তাকিয়ে বলে উঠল, কে কে ওখানে? কিটি সঙ্গে সঙ্গে তাকালো সেদিকে। মনসা ঘরে ঢোকার পর দরজাটা আর বন্ধ করা হয়নি, পাল্লা খোলা, তবে পাতলা একটা পর্দা ঝুলছে। টিনা কিটিকে বলল, মনে হলো পর্দার আড়াল থেকে একটা ছায়া হঠাৎ সরে গেল। ছায়া? কথাটা শোনার সঙ্গে সঙ্গে কিটি তাড়াতাড়ি বিছানা থেকে নেমে পর্দা ঠেলে বারান্দায় বেরিয়ে এলো। আর তার পেছন পেছন টিনাও। কিন্তু শূন্য বারান্দা, কেউ কোথাও নেই। বারান্দার গায়ে সার সার ঘরগুলো দরজা বন্ধ। কিটি টিনাকে জিজ্ঞেস করলো, তুই ঠিক করে দেখেছিস? মনসাও বেরিয়ে এসেছে। কিটির কেন জানি মনে হলো একটা আতঙ্কের ছাপ যেন ফুটে উঠেছে তার মুখে। সে চাপা স্বরে বলল, রাতে এসে আমি তোমাদের সব বলবো। শঙ্খচূড়ে শঙ্খ লাগা, বড় মা কেন এমন হলো, সব কথা। মনসা এরপর আর দাঁড়ালো না, সিঁড়ির দিকে গিয়ে নিচে অদৃশ্য হয়ে গেল। ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল তারা। কিটি বলল, গরম গরম খিচুড়ি, খেতেও বেশ ভালো। এর সঙ্গে একটু ঘি যদি পাওয়া যেত তবে ফাটাফাটি ব্যাপার হতো। খাওয়া সেরে বিছানায় শুয়ে পড়ল কিটিরা। 2টো নাগাদ বিছানায় শুয়েছিল তারা।
কিটি না ঘুমিয়ে পড়েছিল। বই পড়ছিল কিটি। তারপর এক সময় তারও তন্ত্রমত এসেছিল। বইটা বালিশের পাশে রেখে সবেমাত্র চোখ বুজেছিল সে। হঠাৎ দরজা ধাক্কানোর শব্দে বিছানায় উঠে বসল তাকে। দরজা ধাক্কাতে ধাক্কাতে কে যেন বলছে, দরজা খুলুন, দরজা খুলুন। তা একটা ভীষণ কাণ্ড ঘটেছে। কিটি তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দেখতে পেল সঞ্জীবন বাবুর অ্যাসিস্ট্যান্ট নিরুপমকে। চোখে মুখে তার স্পষ্ট উত্তেজনার ছাপ। কিটিকে দেখে সে বলে উঠল, তাড়াতাড়ি নিচে আসুন, ভয়ঙ্কর একটা কাণ্ড ঘটেছে। মনসাকে সাপে কামড়েছে, স্যার ডাকছেন আপনাদের, এক্ষুনি ডাকছে। তার কথা শোনা মাত্র কিটিরা কোনো রকমে পায়ে স্লিপার গলিয়ে ছুটতে ছুটতে নিচে নেমে এলো নিরুপমের সঙ্গে। নিরুপম তাদের নিয়ে এগোতে এগোতে বলল, সাপের ঘরের কাছেই ঘটেছে ঘটনাটা। কখন ঘটেছে ঘটনাটা? কখন কেটেছে জানি না, আমাকে স্যার বাইরে একটা কাজে পাঠিয়েছিলেন। বাড়িতে ঢুকতে না ঢুকতেই তিনি বললেন মনসাকে সাপে কেটেছে, তাড়াতাড়ি ম্যাডামদের ডেকে আনো। আমিও আসলে একটু জানি না ব্যাপারটা। কথা বলতে বলতেই জায়গাটাতে পৌঁছে গেল কিটিরা। ইতিমধ্যে একমাত্র সঞ্জীবন বাবুর স্ত্রী ছাড়া বাড়ির সবাই জমা হয়েছে সেখানে। এমনকি মাটিতে পড়ে থাকা মনসাকে ঘিরে সে বীরের মধ্যে ব্যাঙবাবু আর কাশীনাথ চক্রবর্তীও আছেন। মাটিতে পড়ে আছে মনসা, চোখ উল্টানো, মুখ দিয়ে ক্যাঁচড়া বেরোচ্ছে। মাটিতে পড়ে যাওয়ার ফলে তার কপালের এক পাশটা অনেকখানি কেটে গেছে। সেখান থেকে রক্ত গড়িয়ে পড়ছে মাটিতে। চুল খুলে ছড়িয়ে পড়েছে। বিভৎস দৃশ্য। সঞ্জীবনবাবু মনসার ডান হাতের কনুইয়ের কাছে দড়ি দিয়ে বাঁধছেন। দড়ি বাঁধতে বাঁধতে বললেন, এই দেখুন, ডান কবজির ওপর দুটো ফুটো। দাগ দেখে গোখরই মনে হচ্ছে। আমি তো ওপরেই ছিলাম। একটু আগে কাশীনাথ বাবুর চিৎকার শুনে নিচে নেমে এসে দেখি এই অবস্থা। ও কি সাপের ঘরে ঢুকেছিল নাকি? ওকে সাপ কিভাবে কামড়ালো? সাপের ঘর তো বন্ধ ছিল, বাইরের সাপও হতে পারে। বাড়ির ভাঙা দিকটায় একটা গোখরো আছে। এমন হতে পারে বাইরে থেকে কামড় খেয়ে এখানে এসে পড়েছে। না না, বাইরে কামড়ায়নি, ওকে এখানেই সাপ কামড়িয়েছে, একটা মরা সাপ। কি বলছেন? কি মরা সাপ কামড়েছে? এখন আজে বাজে একদম বকবেন না। মেয়েটার অবস্থা ভালো নয়, একদম চুপ করে দাঁড়িয়ে থাকবেন। তুমি তাড়াতাড়ি গিয়ে ওর বরকে ডেকে আনো, আমি অ্যান্টিভেনম নিয়ে আসছি। এই বলে তিনি বাড়ির দোতলায় সম্ভবত তার নিজের ঘরের দিকে ছুটলেন। আর নিরুপম ছুটল মনসার বরকে ডাকতে। কিটিরা ছাড়া বাকি চারজন দাঁড়িয়ে রইল। ব্যাঙবাবু মনসার দিকে তাকিয়ে মন্তব্য করলেন, অ্যান্টিভেনাম দিয়ে কিছু হবে বলে মনে হচ্ছে না। এক কলকাতার হাসপাতালে নিয়ে গেলে বাঁচার হয়তো একটা ক্ষীণ সম্ভাবনা আছে। কাল অরিত্রের দিকে। অরিত্র যে নেশা করেছে তা তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। চোখ দুটো লাল, মাথার চুল অবিন্যস্ত, হাত কাঁপছে। কিটি তার দিকে তাকাতেই অঞ্জনা ছেলের উদ্দেশ্যে বললেন, চলো, অনেক লোক আছে এখানে, আর আমাদের থাকার দরকার নেই, ঘরে চলো। এই বলে তিনি প্রায় ছেলের হাত ধরে টানতে টানতে তাকে নিয়ে চলে গেলেন। কিটি ব্যাঙবাবুকে জিজ্ঞেস করল, আপনি এখন এলেন? আপনারা এখানে আসার ঠিক আগের মুহূর্তেই এই যে থলি, ব্যাং দিতে এসেছিলাম। এসে দেখি এ কাণ্ড। বলেছিলাম না বিকেলে এ বাড়িতে আসবো। কিটি এবার কাশীনাথ চক্রবর্তীকে প্রশ্ন করলেন, আপনি কি করে জানলেন মনসাকে এখানেই সাপে কেটেছে? ও মা, জানবো না? ওকে তো মরা সাপে কাটলো। মনসা খিচুড়ি খাওয়াবে বলেছিল, দেখিয়ে ওদিকে আসছি। ওর পেছন পেছন আমিও এলাম। এখানেই সাপটা পড়েছিল, সবুজ রঙের একটা মরা সাপ, আর মাথাটা থেতলে গেছে রক্তে মাখামাখি। আমি এ বাড়ির ভিতরে ঢুকলে সঞ্জীবন আমাকে বকাবকি করে। মনসা তাই আমাকে বলল, তুমি বাইরে গিয়ে দাঁড়াও ডাকি। আমি এই মরা সাপটা ফেলে তোমার জন্য খিচুড়ি নিয়ে এসেছি।
আমি সদর দরজা দিয়ে প্রায় বেরিয়ে যাচ্ছিলাম, হঠাৎ চিৎকার শুনে ও দাদু আমাকে বাঁচান। এখানে ফিরে এসে দেখি মনসা মাটিতে পড়ে ছটফট করছে। তারপরেই তো আমি চিৎকার করে সবাইকে ডাকলাম। আপনি ঠিক করে দেখেছেন সাপটা মরা ছিল? বৃদ্ধ ঘাড় দুলিয়ে বললেন, সত্যি এখানেই পড়েছিল সাপটা, মাথা থেতলানো, রক্ত মাখা। কেউ মনে হয় মেরে ফেলে রেখেছিল সাপটাকে। কিটি তাকালো মেঝের দিকে। অনেক রক্তবিন্দু পড়ে আছে মেঝেতে। সবাই রক্ত যদি এখানে থেকেও থাকে, তা আর এখন মনুষ্যার রক্তের থেকে আলাদা করা সম্ভব নয়। প্রায় ছুটতে ছুটতেই আবার ফিরে এলেন সঞ্জীবন। এবার তার সঙ্গে নেপালি গেটকিপারও। সঞ্জীবন বসে পড়ে মনুষ্যার কাঁধের কাছে ব্লাউজটা একটানে ছিঁড়ে সেখানে ইঞ্জেকশনের নিডেলটা ঢুকিয়ে ইঞ্জেকশন দিতে দিতে বললেন, শঙ্খ চুরি হবে, অনেক বিষ ঢেলেছি, শ্বাসকষ্ট শুরু হলো বলে। এখন ওকে কলকাতা নিয়ে যেতে হবে, যদি বাঁচানো যায়। কোন হাসপাতালে? সঞ্জীবন অ্যান্টিডোজটা মনুষ্যার শরীরে ঢুকিয়ে দিয়ে বলল, মেডিকেল কলেজ। আমরাও তাহলে এখন কলকাতাতেই যাব। সঞ্জীবন আর গেটকিপার মিলে পাঁজাগোলা করে মনুষ্যাকে উঠিয়ে নিলেন। মনুষ্যার মাথা থেকে একটা চুলের কাঁটা খসে মেঝেতে পড়েছিল কিটিদের ঠিক পায়ের সামনে। ব্যাংকবাবু কাঁটাটা নিচু হয়ে কুড়িয়ে নিয়ে হতাশভাবে মাথা নেড়ে বললেন, এই কাঁটাটা মনসা আর কোনোদিন মাথায় দিতে পারবে না বলে মনে হয়। সেই জায়গা থেকে ছুটে গিয়ে ওপরে উঠে নিজেদের জিনিসপত্র নিয়ে নিচে নামতে কিটিদের খুব বেশি হলে মিনিট 4 সময় লাগলো। মনুষ্যাকে ততক্ষণে সঞ্জীবন তার গাড়িতে তুলে ফেলেছেন। আকাশ আবার কালো হয়ে আসছে, বৃষ্টি নামবে। কিটিরা দেখতে পেল বাড়ির পিছন দিক থেকে নিরুপমের সঙ্গে দৌড়ে দৌড়ে আসছে একটা লোক। কালো শীর্ণ চেহারা, ছাঁকড়া চুল, পরনে একটা ছাপা লুঙ্গি, খালি গা, গলায় নানা রঙের পাথরের মালা ঝুলছে। ছুটতে ছুটতে আর্তনাদ করছে, না, আজকের দিনে যে কি করলি? তোকে দুধ কলা দিয়ে পুজো দিলাম আর তুই বিষ ঢেলে দিলি। মনসার স্বামী। নিরুপম আসছে গিয়ে উঠে পড়ল সঞ্জীবন বাবুর গাড়িতে। কিটিরাও উঠে বসলো নিজেদের গাড়িতে। আপনারা শুনছিলেন হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা বিষের ছোবল, প্রথম অধ্যায়, পর্ব 1। অন্তিম পর্ব পরের সপ্তাহে বৃহস্পতিবার।